Face Off, powered by 24 Hours TV. দিনের পরিসংখ্যান ক্রমাগত বদলে যাচ্ছে প্রত্যেকটা মুহূর্তে। রাত বাড়লেই বাড়ছে আতঙ্ক। কালকে কি আরো সংখ্যাটা বেড়ে যাবে? না, কে কত ভোটে জিতবেন সেই সংখ্যাটা বোধহয় পঞ্চম দফা নির্বাচনের আগের রাতে আর নেই, কারণ রীতিমতো দাপুটে ব্যাটিংয়ে সেকেন্ড ইনিংস কাঁপিয়ে দিচ্ছে করোনা ভাইরাস। নমস্কার, ফেস অফে আমি জিনা স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের সব থেকে বড় চিন্তার কারণ নির্বাচনী হিংসা হানাহানির ঊর্ধ্বে গিয়েও করোনা যেভাবে দাপট ছড়াচ্ছে, তাতে নির্বাচন কিভাবে সম্পন্ন করা যায়, শুধু নির্বাচন নয়, জীবন ধারণ কতটা প্রশ্নের মুখে পড়তে চলেছে আগামীতে। শুরু হয়েছে রাজনৈতিক চর্চা এটা নিয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বহিরাগতকে পশ্চিমবঙ্গে প্রবেশ করিয়ে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ানো হচ্ছে। বিগত 5-6 মাস কিচ্ছু ছিল না। দিলীপ ঘোষ বলছেন হারবেন এমনটা বুঝে নিজেই এবার নির্বাচন নিয়ে, নির্বাচনের বিধি নিয়ে প্রশ্ন তুলতে চাইছেন, অজুহাত দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক চর্চা আরো একবার কোভিডকে ঘিরে। নমস্কার, ফেস অফে আমি জিনা আপনাদেরকে স্বাগত জানাই এবং আজকের এই আলোচনা নির্বাচনের নতুন অঙ্ক। আদৌ বাকি 3 দফার নির্বাচন একসাথে হবে কি হবে না, হলে কারা বেশি সুবিধে পাবেন কারা পাবেন না, সবটা মিলিয়ে নির্বাচনের অঙ্কটা কিন্তু পঞ্চম দফায় একটু পাল্টে যাচ্ছে। আমাদের সঙ্গে কারা রয়েছেন আজকে দেখে নিই ফেস অফের এই আলোচনায়। 24 আওয়ার্স টিভির পর্দায় সেদিকে একটু নজর রাখবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, আমি একটুখানি কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রিয়দর্শিনী দি। শোনা যাচ্ছে আমার কথা? আমি শুনতে পাচ্ছি না। হ্যাঁ শোনা যাচ্ছে। এখন শুনতে পাচ্ছো এবার আমাকে জিনা? হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি। প্রিয়দর্শিনী দি, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমাদের সঙ্গে সুমনা গুপ্ত রয়েছেন বিজেপির পক্ষ থেকে, স্বাগত জানাই তাকে। আমাদের সঙ্গে রয়েছেন শুভঙ্কর ভট্টাচার্য, তাকেও স্বাগত জানাই বিজেপির পক্ষ থেকে। জয়দেব দা রয়েছেন, জিশান। জয়দেব দা স্বাগত। জিশান আসবেন খানিকক্ষণের মধ্যেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এই মুহূর্তে একেবারে সরাসরি আমি জয়দেবদার কাছে প্রথমেই যাব। জয়দেবদা, কালকে একটা বৈঠকই মানে নববর্ষের একটা আড্ডাতেই আমরা আলোচনা করছিলাম যে আগামীকাল আবার হয়তো সেই আলোচনা। সেখান থেকে দাঁড়িয়ে একেবারে কোভিডকে নিয়ে চিরটা কাল, কোভিডের আগমন থেকে, কোভিডের বিসর্জন তো হয়নি, রাজনীতি হয়েছে। এবার নির্বাচনে কিন্তু অঙ্কটা বদলাচ্ছে। পঞ্চম দফার নির্বাচনটা হয়তো হবে, কিন্তু তার পরের দফা নিয়ে ইতিমধ্যেই ছড়াচ্ছে রাজনীতি। নির্বাচনে নতুন অঙ্ক কতটা বিপাকে বা ফায়দা দিতে চলেছে যে দলগুলি লড়াই করছেন তাতে, যদি একটু বিশ্লেষণের মাধ্যমে তা জানা যায়। জয়দেব দা। না, দেখুন, প্রথমে ঘটনাটা হচ্ছে যে আমাদের সচেতনতা এবং রাজনৈতিক দলগুলির সচেতনতাটা আজকে খুব কম বলেই কিন্তু পরিস্থিতিটা এত জোরালো এবং বেঁকা হয়ে যাচ্ছে। কারণ দেখুন, নির্বাচন কমিশন তার গাইডলাইনে বলেই দিয়েছিল যে 5 জন লোক, 5টা গাড়ি এবং 50 জন সমর্থকের বেশি কোনো মতেই কোনো মিটিং মিছিল বা কোনো সমারোহ করা যাবে না। কিন্তু কোন রাজনৈতিক দলই তার এই নিয়মগুলো বা গাইডলাইন গুলো মানেনি এবং যথেচ্ছভাবে গাড়ি এবং সমর্থক এবং সমস্ত নিয়মবিধি উল্লঙ্ঘন করেছে, যেটা আমাদের নির্বাচন কমিশনের 51 ধারা থেকে দেওয়া ছিল পুরো পরপর করে। সেগুলো কোনোটাই কোনো রাজনৈতিক দল আজ পর্যন্ত মানেনি। প্রথম কথা, আগামী দিনেও যে এটা মানবে তার কোনো মানে নেই। এবারে ভোট প্রক্রিয়াটা যে আপনারা বলছেন যে তৃতীয় মানে পঞ্চম দফার পর বাকি যে 3টে থাকবে ওটাকে একটা করে দিতে হবে, সেক্ষেত্রে আশা করি নির্বাচন কমিশন মোটামুটি কালকে রাত্রেই তার অবস্থানটা স্পষ্ট করে দিয়েছে যে সেক্ষেত্রে আমাদের 1500। হ্যাঁ জয়দেব দা, শোনা যাচ্ছে? সেক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে, এত কেন্দ্রীয় বাহিনী দেওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ বলুন। শোনা যাচ্ছে? আপনি শুনতে পাচ্ছেন? একদম একদম বলুন। হ্যাঁ, তো তো সেক্ষেত্রে ব্যাপারটা যে গিয়ে যেটা দাঁড়াচ্ছে যে কেন্দ্রীয় বাহিনীর লজিস্টিক সাপোর্ট এত কম সময় পুরোটা অ্যারেঞ্জমেন্ট করা। আমার মনে বাহিনী, বলুন। কেন্দ্রীয় বাহিনী এবং সমস্ত কিছু পরিকাঠামো না থাকলেও নির্বাচনী প্রচারটা
যেভাবে হচ্ছে একদম। ওখানে যদি সবকটা দল সর্বদলীয় বৈঠক করলে ওরা যদি একমত হয়ে এই প্রচারটা, যেরকম সিপিআইএম এর তরফ থেকে একটা বার্তা এসছে যে বড় মিটিং মিছিল হবে না, কিন্তু এখনো পর্যন্ত সেটা কার্যকর কোথায় হয়েছে আমি দেখতে পেলাম না। সব জায়গায় প্রচন্ড ভাবে হ্যাঁ জয়দেব দা, যদি দলগুলো তাদের এই মিটিং মিছিল প্রচারটাকে বন্ধ করে, আপনি তো ভোট দিতে গেছিলেন, আমিও গেছিলাম, আমরা তো দেখলাম ভোট দিতে যাওয়াতে এমন কিছু অনেক ফাঁকা ফাঁকা ভাবে একদম। দাঁড়াবার ব্যবস্থা, মাস্ক, স্যানিটাইজার এবং সমস্ত মানে প্রচুর গ্লাভসও, বুথ হয়ে হাতে গেছে। গ্লাভসও দিয়ে দেওয়া একটা হয়েছিল। ঘরে একটুখানি হ্যাঁ গ্লাভসও দিয়ে দেওয়া হচ্ছে এবং একটা মাত্র 4-5 জনের লাইন থাকছে। তো মানে ভোটের এই মানে বলছেন ভোটে তো কোনো সমস্যা হওয়ার কথা নয়, যদি নির্বাচনী আচরণবিধি মেনে যদি একটুখানি প্রচারের দিকে নজর দেওয়া যেত। মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলছেন বহিরাগত এনে কোভিড বাড়িয়ে দিয়েছে। আমি প্রিয়দর্শিনীদির কাছে আসবো। প্রিয়দর্শিনী, বহিরাগত তত্ত্ব আরো একবার, বহিরাগত গুন্ডা এসে কোভিড বাড়ছে মুখ্যমন্ত্রী বলছেন। দেখো জিনা, এটা তো সত্যি কথা, কারণ তুমি যদি ট্রেন রুটসটা দেখো, খুব সাংঘাতিক রকমের ট্রেনে লোক ট্রাভেল করছে। এবং বহিরাগত মমতা ব্যানার্জি যেটা বলেছেন সেটা তো শুধু তো ট্রেনে আসছে না। আমি জানি না তুমি এর মধ্যে সেন্ট্রাল ক্যালকাটায় গেছো কিনা, স্পেশালি যেখানে বাস ডিপো গুলো, ওখানে এত অমানসিক লেভেলে ভিড় হচ্ছে বা লোকজন আসছে। এবং মজাটা হচ্ছে আফটার পয়েন্ট অফ টাইম প্রশাসন ভেঙে পড়বে, কারণ এত লোক বেরিয়ে যাচ্ছে, তারা কথাবার্তা শুনছে না। এবং কথা শোনার যে অ্যাটলিস্ট বেসিক যেটা মাস্ক, স্যানিটাইজার, সেইটাও কিন্তু এখন ইউজেজটা কমে গেছে। এবারে জিনা দেখো, 2-3টে ব্যাপার আছে। মাইগ্রেন্ট লেবার যারা আছে তারা তো ফিরে আসছেই, তাছাড়া বাইরে থেকে লোক আসছে, কারণ পশ্চিমবঙ্গ সত্যি ইকোনমিক কেন্দ্র, এখানে লোকে কষ্ট করতে আসে। সেক্ষেত্রে আমাদেরকে যদি লকডাউন করতে হয়, এটা সেন্ট্রাল লেভেলে অ্যানাউন্স করতে হবে যে লকডাউন করে দাও। কারণ লকডাউন স্টেট বলছে, স্টেট মানে লকডাউন যদি করতে হয় তাহলে এখন থেকে। এবং যেটা আমাদের বারবার করে রিকোয়েস্ট ছিল ইলেকশন কমিশনকে, যে আপনারা 3 দফার ভোটটা 1 দফায় করে দিন। তখন তারা বলছে যে এনাফ পুলিশ পার্সন নেই। কিন্তু এট দ্য রেট যে রেটে বাড়ছে করোনার সংক্রমণ যেভাবে বাড়ছে, হ্যাঁ তো বোঝা উচিত ছিল। সেকেন্ডলি, উই আর আউট অফ ভ্যাকসিন। এখন ভ্যাকসিনের একটা সাংঘাতিক আকাল পড়েছে। আমি রিসেন্টলি আমার বিভিন্ন জায়গায় দেখলাম যে মানে বারবার করে ভ্যাকসিন আনাতে হচ্ছে। শুধু ভ্যাকসিন না, এবার নিয়াসিনামাইডটা মানে যেটা তোমার মেডিসিন, সেগুলোরও কিন্তু আকাল পড়েছে গভর্নমেন্ট হসপিটাল। এবার এই জায়গাটাতে আমি কি মানে আমাদের কি করণীয় যেটা যেখানে মেডিসিন গুলো আনাতে হয়, আমরা তো তৈরি করি না সেন্ট্রালি, পশ্চিমবঙ্গে তৈরি হয় না, আনাতে হয় যেখানে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিভাবে এই রোগটাকে প্রতিরোধ করব? হ্যাঁ প্রিয়দর্শিনী দি, আমার মনে হয় একটু একটু কানেকশনের সমস্যা হচ্ছে। হ্যাঁ সুমনা দি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। সুমনা দি, অমিত শাহ একদিকে বলছেন ভাইপোর কল্যাণকারী দিদির সরকার চলে যাবে, পিসির সরকার 2রা মে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন 5-6 মাস তো কোনো কোভিডের কিচ্ছু ছিল না, ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে, কলকাতা শুধু নয় বিভিন্ন জায়গায় ভ্যাকসিন আছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচনের নতুন অঙ্ক। এই জন্য বলা হচ্ছে প্রথমত 2রা মের ফলাফলের ওপর অনেক কিছু নির্ভর করে রয়েছে। দ্বিতীয়ত আবার একটা প্রসঙ্গ অত্যন্ত স্পর্শকাতর এবং যাকে বলা হয় সেন্সিবল জায়গা, লকডাউন, যেটা প্রিয়দর্শিনী বললেন। গতবার বিজেপির আনপ্ল্যান্ড কেন্দ্রীয় সরকারের লকডাউন ছিল, আবারও যদি লকডাউন করতে হয়, চূড়ান্ত একেবারে খাদের মুখে অর্থনৈতিক অবস্থা, সেখান থেকে দাঁড়িয়ে নির্বাচনে ঝুড়ি ঝুড়ি মুহুর্মুহু টাকা দিয়ে নির্বাচন হচ্ছে। এরপর আবার একদিকে করোনা আটকানো যাচ্ছে না, ভ্যাকসিন উপযুক্ত নেই, নিয়ম মানছে না, অন্যদিকে নির্বাচনের এত খরচ, নির্বাচন পরবর্তী লকডাউন, সব মিলিয়ে কিন্তু পুরো ছবিটা রাজ্য দেশে বদলাতে চলেছে। এবং সেটা কিন্তু যে দলই আসুক না কেন, শুধু রাজ্য বলে নয়, সেই দায় বর্তাবে। মানুষ চরম অসুবিধার মধ্যে পড়তে চলেছেন এখনকার থেকেও। কি ভাবছেন? দেখুন, হ্যালো, হ্যাঁ, হ্যাঁ বলুন, বলছি, দেখুন লকডাউন তো এখনো কি হয়নি। অমিত শাহ এমন কোনো জোর দিয়ে বলেননি যে লকডাউনটা হবে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে টাকা ছড়ানো। টাকা তো যতটুকু প্রয়োজন সেতটুকুই, মানে ততটুকুই
খরচা হচ্ছে, তার বেশি কিন্তু একটুকু নয়। আচ্ছা গেল। এবারে ভ্যাকসিন তো তাই সবাই কি? নিচ্ছে। আচ্ছা, যাকগে, হ্যাঁ। প্রথম ছিল 60 এবার, এখন হয়ে গেছে 45 এবার। জয়দেব ঠিক দা আছে, হাসছে, হ্যাঁ হ্যাঁ। এবারে তো দিবে বলুন। হ্যাঁ, শুনেছি সেটা, যে এখন একটু কিন্তু ওটা তো আবার প্রধানমন্ত্রী পাঠিয়ে দেবেন, সে চিন্তা নেই, হয়ে যাবে। একটু আকাল পড়েছে, সময়ে আবার ঠিক দিয়ে দেবেন। আপনি যতটা যতটা শান্তভাবে কথাটা বলছেন, পরিস্থিতি ততটাই শান্ত। ভ্যাকসিনের একটু আকাল পড়েছে, চিন্তা করার নেই। আজকে করোনার লক্ষের ওপর করোনায় আক্রান্তের সংখ্যা, দেশের অর্থনীতি তলায় গিয়ে ঠেকেছে। প্রথমত 8 দফার নির্বাচন ঘোষণা করা হয়েছে, চতুর্থ দফা পঞ্চম দফার পর একবার মুখ্যমন্ত্রী বলছেন এবার আমার জায়গায় কেন এরকম হবে। সিবিএসসির পরীক্ষা বাতিল করে দেওয়া হলো, এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে স্কুল খুললো না। আপনারা কি নির্বাচনী মহোৎসবে মেতে আছেন? শুনুন, শুধু বহিরাগত না, করছে যিনি স্কুল খুলেছে সেটা কিন্তু প্রচন্ড লেভেলে বেড়ে গেছে। আমাদের লোকেরা মরছে, আর কত মরবে বলুন? আমরা কি আর চাই বলুন? আমাদের তো শেষ করে দিচ্ছে এরা। সেন্ট্রাল পুলিশ যদি না দিত তাহলে তো আরো আমরা উত্তরপ্রদেশে এত মরছে যে পশ্চিমবঙ্গে করে দিচ্ছে। হ্যাঁ, প্রিয় দর্শক, সেন্ট্রাল পুলিশ না দিলে আমরা সবাই শেষ, স্ম্যাশ। সেন্ট্রাল পুলিশ দিল বলে কিছুটা এখনো আছি, তার মধ্যে ওরা যা শুরু করে। শুভঙ্কর বাবু কি বলছেন? শুভঙ্কর বাবুর বক্তব্য একটু শুনবো। ইলেকশন কমিশন থেকে আমরা হ্যাঁ, শুভঙ্কর বাবু বলুন। বলুন। প্রথমত জিনা বলি, আমি হাওড়ায় থাকি, তো আমাদের হাওড়ায় ভোট হয়ে গেছে। তো আমি ভোট দেওয়ার সময় দিতে গিয়ে দেখেছি যে সেন্ট্রাল ফোর্স আছে এবং প্রত্যেক যারা মানে ভোট দিতে আসছেন তাদের প্রত্যেককে একটা করে মাস্ক, হাতে গ্লাভস এবং ডিস্টেন্স মেনটেন করার সুবিধা দিচ্ছে। এবং এটা মনে আপনি জানবেন, প্রত্যেকটা বুথে 1000 জনের ওপর যদি বুথ সংখ্যা মানে বুথে যদি সংখ্যা হয়, মানে যারা ভোটার তাদের সংখ্যা হয়, সেটাকে দুটো বুথে ভাগ করে দেওয়া হয়েছে এবং দুটো ক্যাম্প করা হয়েছে তার জন্য। একদম। আমার মনে হয় নেটওয়ার্ক জনিত সমস্যা হচ্ছে। আমার কথা শোনা যাচ্ছে কি? হ্যাঁ, জিশান আমাদের সঙ্গে কানেক্টেড। জিশান, স্বাগত অনুষ্ঠানে। আমার মনে হয় একটু কোথাও সমস্যা হচ্ছে। আমি একটু বলতে চাইবো যে আমরা একটা সাময়িকভাবে একটু বিরতি নিই। আমরা সকলের সঙ্গে আবার যোগাযোগের চেষ্টা করব, কিন্তু আবারও বলছি আগামীকাল পঞ্চম দফার নির্বাচনের অঙ্কটা কিন্তু পাল্টাচ্ছে। তার কারণ আমরা জানি না কিভাবে নির্বাচনটা হবে। নির্বাচন কমিশন তাদের সীমাবদ্ধতার কথা বলেছেন, কিন্তু করোনার দাপট কিন্তু সমস্ত সমীকরণ হয়তো বা পাল্টাতে চলেছে, আশঙ্কা করছি আমরা প্রত্যেকে। একটা ছোট বিরতি নেব, তারপর আবার ফিরে আসবো। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, দেখতে থাকুন ফেস অফ। আমি জিনা রয়েছি আপনাদের সাথে পঞ্চম দফা নির্বাচনের আগের এই সন্ধ্যেতে। Orient Pest Solutions Private Limited. Pests are smart. We are smarter. Orient Pest. We are the best pest control company in India. We provide different pest control services, residential pest control services. We also provide you commercial pest control services. Fumigation pest control services are available here. Termite control services, only under one roof. Orient Pest Solutions Private Limited. Our official address 200W SP Mukherjee Road, Kolkata 700026, West Bengal, India. বাজে তেলের গন্ধ নেই, মুখে দিলে মিইয়ে যায় না, পেটে গেলে পেট গোলমাল করে না। এটা শুধু চানাচুর নয়, এক মুঠো আনন্দ। বঙ্গভূমি চানাচুর, ঝাল মিষ্টি টক সব স্বাদে পাওয়া যায়। খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। বাজে তেলের গন্ধ নেই, মুখে দিলে মিইয়ে যায় না, পেটে গেলে
পেট গোলমাল করে না, এটা শুধু চানাচুর নয়, এক মুঠো আনন্দ। বঙ্গভূমি চানাচুর, ঝাল মিষ্টি টক সব স্বাদে পাওয়া যায়। খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। আপনি কি নতুন স্মার্টফোন কিনতে চান অথবা স্মার্ট টিভি? তাহলে আজই আসুন জোরিয়ন ইনফোটেক। এছাড়াও পাবেন ফ্রিজ, এয়ার কন্ডিশনার, মোবাইল রিচার্জ, নামি দামি কোম্পানির মোবাইল অ্যাক্সেসরিজ। সুবর্ণ সুযোগ, যে কোনো কেনাকাটায় পাবেন ফাইন্যান্সের সুবিধা। আজই আসুন জোরিয়ন ইনফোটেক। আমাদের ব্রাঞ্চ পিকনিক গার্ডেন, তিলজলা অ্যাসোসিয়েশন ক্লাব এবং 39 বাস স্ট্যান্ডের খুব কাছে। জোরিয়ন ইনফোটেক। আমাদের ফোন নাম্বার 9831320644। আপনি যা কিছু কিনতে চান সবকিছুই পাবেন এখানে, জোরিয়ন ইনফোটেক। ছাপা শাড়ি মানেই কৃষ্ণা শাড়ি। ঘরে কিংবা বাইরে, উৎসবে কিংবা যে কোনো অনুষ্ঠানে ব্যবহারের জন্য উন্নত মানের নজর কাড়া নানা রকমারি ডিজাইনের ছাপা শাড়ি অথবা নাইটি কিনতে হলে অবশ্যই আপনার প্রথম পছন্দ হবে কৃষ্ণা শাড়ি। বিশদে জানতে যোগাযোগ করুন আমাদের ওয়েবসাইট www.shahadesignsareecenter.com। আমাদের ইমেল আইডি shahadesignsareecenter@gmail.com। ছাপা শাড়ি মানেই কৃষ্ণ। North Point Day School, set your goals high, supported by Teach. N stands for pole position, P stands for gathering of children, T stands for the presence of the sun and its power, S stands for education for all. NWAC, American High School program conducted with North Point Day School. Admission open for academic year 2021 to 2020. Our institutions affiliated to CBSE board. For any details, visit our website address www.npds.in. Email ID northpointdayschool@gmail.com. Contact number 800-1086-859 or 9231893222. For franchisee, call on 9831299247 or 9231893222. ফিরে এলাম বিরতির পর। ফেস অফ চলছে এবং নির্বাচনের যে অঙ্ক, নতুন অঙ্ক, কঠিন অঙ্ক হচ্ছে কিনা সেটাই বোঝার চেষ্টা চলছে। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, আমি তাদের কাছে আবার ফিরবো। তবে এই মুহূর্তে জানিয়ে দিই, রাজু বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে সাংবাদিক সম্মেলন করেছেন। সাংবাদিক সম্মেলন করে রাজু বন্দ্যোপাধ্যায় বলেছেন মদন মিত্রের প্রার্থীপদ বাতিল করে দেওয়া হোক। অন্যদিকে কিছুক্ষণ আগেই নদিয়াতে খবর পাচ্ছিলাম যে সেখানে কিন্তু করোনা সচেতনতার জন্য হোক বা শেষ মুহূর্তের প্রচার যাই হোক না কেন, অমিত শাহের রোড শোয় কিন্তু জনপ্লাবন হলো না। তৃণমূল বলছে মানুষ বুঝতে পারছে যে বিজেপি মানুষের জন্য তো বটেই, বাংলার মানুষের জন্য স্বাস্থ্যকর নয়। অন্যদিকে বিজেপি বলছে করোনা সতর্কতা সচেতনতায় আমরা লোক জমায়েত করতে দিইনি। আমাদের সঙ্গে রয়েছেন, আমরা আলোচনার মধ্যে মানে যেতে যেতে আমাদের বিরতি নিতে হয়েছিল, শুভঙ্কর বাবু রয়েছেন, প্রিয়দর্শিনী দি রয়েছেন। শুভঙ্কর বাবু, যে প্রশ্নটা ছিল আপনার কাছে, এই মুহূর্তে দাঁড়িয়ে কঠিন পরিস্থিতি, কি বলবেন? প্রথমত আমি বলছি না, যখন আমাদের ভোট নির্বাচন করে তখন কিন্তু আমাদের করোনার এরকম ভয়ানক পরিস্থিতি হয়নি। পরবর্তীকালে আস্তে আস্তে করোনার পরিস্থিতি হয় এবং তাতে আমরা দেখি যে ইদানিং মানে আজকালের মধ্যে 1 লক্ষ এবং 2 লক্ষ করোনা মানে সক্রিয় মানে যারা এফেক্টেড তাদের সংখ্যা বেড়ে গেছে। তো
তো সেরকম ভাবে নির্বাচন কমিশন স্থির করবেন যে আগামী দিনে ভোট প্রক্রিয়া কিরকম হবে না করবে, সেটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের উপর ছেড়ে দেওয়াই ভালো। ওনারা যেটা করবেন সেটাই মনে হয় ঠিক, এবং সর্বদলীয় বৈঠক আজকে ডাকা হয়েছে। তবে আমি আশা করি আজকে যতদূর আমার কাছে খবর আছে এখনো পর্যন্ত কিন্তু কোনো মানে 3টে ভোট বা 5টা 4টে ভোট একসঙ্গে হবে এরকম কোনো কথা হয়নি, এখনো হয়নি। হ্যাঁ, এখনো হয়নি। তো আমি জানি না আজকে রাত্রে বা কালকের মধ্যে আমরা কিছু জানতে পারবো কিনা। তবে হ্যাঁ, অবশ্যই করোনার প্রকোপ বেড়েছে এবং আমাদের উচিত সাবধানে থাকা, সব ভোটারদেরই সাবধানে থাকা, এবং যারা ভোটার এবং যারা ভোট চাইতে যাচ্ছেন মানুষের কাছে, তারা যেরকম মানে একে অপরের সঙ্গে টাচ করছেন এবং ডিস্টেন্স মেনটেন করছেন না, সেটা অবশ্যই ভয়ানক। এবং আশা করি আস্তে আস্তে এই জিনিসটা তারাও বুঝতে পারবে, আস্তে আস্তে তারাও মানে মানুষকে সচেতন করবে, নিজেরাও সচেতন হবে। এই যে এই এত স্মুথ ওয়েতে জিশান, এত স্মুথ ওয়েতে একদম যেভাবে আস্তে আস্তে হয়ে যাবে, মানে এটা কোনো বিষয় নয়। আমি জানি না, আমি বিজেপির আগেও যে দিদি ছিলেন তার কণ্ঠেও শুনছিলাম যে ভয়ঙ্কর পরিস্থিতি করোনায় এখনো পর্যন্ত, মানে সেই দিকে কোনো ভ্রুক্ষেপ নেই, নির্বাচনকেই প্রথম এবং প্রধান প্রাধান্য দেওয়া। তো নির্বাচন এরকম হলে বন্ধ করে দেওয়া হোক নির্বাচন, যেহেতু যদি এত কিছু, যদি মানুষের হঠাৎ করে লকডাউন হতে পারে, মানুষের চাকরি চলে যেতে পারে, মানুষের কথা না ভাবা যেতে পারে, সাডেন লকডাউন, তাহলে নির্বাচন বন্ধ করে দিক নির্বাচন। তাহলে কি দরকার নির্বাচন করার? জিশান। জি না ম্যাম, প্রথম কথা এটা বুঝতে হবে যে করোনা এই পরিস্থিতি কিন্তু আজ থেকে শুরু হয়নি, এটা 1 বছর ধরে আমাদের দেশের মধ্যে আছে। প্রথম যেটা আমি বলতে চাই, সব থেকে বড় গাফিলতি হচ্ছে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের। তারা নির্দিষ্ট কোনো পরিকাঠামো তৈরি করেনি যে তারা করোনাকে আটকাতে পারবে। এবং আমরা দেখতে পেরেছি যখন অন্যান্য রাজ্যতে, তামিলনাড়ু থেকে শুরু করে আসামে যেখানে 1 দফায় নির্বাচন, সেখানে পশ্চিমবাংলাতে 1 দফায় তারা নির্বাচন করাতে পারতো। এখানে 8 দফায় নির্বাচন করানো মানে এখানে স্বাস্থ্যবিধিটাকে আরো ডেঞ্জারে ফেলা, এটা প্রমাণিত। দ্বিতীয় কথা বলি, আমাদের স্টেটে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি অবধি অতটা অসুবিধা ছিল না। মার্চ থেকে 200-300 কেসেস ডেলি পাওয়া যাচ্ছিল, যেটা আজকে এসে দাঁড়িয়েছে 6000+ কেস এভরিডে। তো ব্যাপারটা হচ্ছে, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফেব্রুয়ারি মাসে PM কে চিঠি লিখেছিলেন যে আমাদেরকে ভ্যাকসিনটা আপনি প্রোভাইড করুন, আমরা কিনবো। রাজ্য সরকার বলেছিল আমরা কিনে সেটাকে পাবলিককে ফ্রি অফ কস্ট ডিস্ট্রিবিউট করব। সেই লেটারের রেসপন্স অবধি এখনো আমাদের প্রধানমন্ত্রী দিতে পারেননি। উনি আবার করোনা নিয়ে কি করে মানুষকে সচেতন করবেন বা কি করে মানুষের জন্য ভাববেন? ওনাদের শুধু টার্গেট হচ্ছে কিভাবে বাংলাকে দখল করবে। সেই কারণে যেখানে তামিলনাড়ু কিছুটা সিটের ডিফারেন্স, ওখানে যখন 1 দফায় করাতে পারে নির্বাচন, এখানে 8 দফার করানো মানেটা কি? এটা আপনাকে বুঝতে হবে। তাই দায়ী কারা, এই জিনিসটা কিন্তু পরিষ্কার। আজ তো আমরা বলছি, আমরা শুরু থেকে বলেছিলাম যে 8 দফায় এখানে নির্বাচন করানোর কোনো মানে হয় না। যখন বিহারে নির্বাচন হলো, করোনা পিক সময় ছিল, সেখানে তো অত দফায় নির্বাচন করেনি। আজকে 8 দফায় এখানে নির্বাচন করানোর মানে কি আছে? এই প্রশ্ন তো বাংলার মানুষ করছে ওনার কাছে। একেবারেই। আমি আসবো জয়দেব বাবুর কাছে। জয়দেব বাবু, যদি পরিস্থিতি ততটাই উত্তাল হয়, জটিল হয়, আমার কথা হচ্ছে যেটা আপনিও বললেন যে আমাদের ভোট দিতে তো কোনো সমস্যা হচ্ছে না নিঃসন্দেহে, কিন্তু এই যে ঘটনাগুলো ঘটিয়ে ফেলেছেন, জমায়েত করে, মাস্ক নেই, এই এখনো দাঁড়িয়ে, মানে আবারও গত বছর এই সময়টা মারাত্মক অবস্থা ছিল, এই যে ঘটনাগুলো ঘটিয়ে ফেলেছেন আমাদের বিভিন্ন নেতা নেত্রী এবং সাধারণ মানুষ, অসচেতন মানুষজন, অসচেতন মানসিকতা, নিঃসন্দেহে সেটাও বলবো। সেখান থেকে দাঁড়িয়ে এই মুহূর্তে যদি সেরকম প্রয়োজন আসে, তাহলে এই প্রচার এখনো তো স্তব্ধ করা যেতে পারে। যেখানে উস্কানিমূলক মন্তব্যের জন্য ব্যান করে দেওয়া হচ্ছে, কেন যা বলার বলা হয়ে গেছে, কেন প্রচার এখনো বন্ধ করা হচ্ছে না? না দেখুন, প্রথমেই আসি, উনি যে বলেন ভ্যাকসিনের কথা। যেরকম ভাবে আপনারা, হ্যাঁ সুমনাদি বলুন। হ্যাঁ, বলছিলাম যে ভ্যাকসিনের কথা। এতদিন থেকে তো প্রধানমন্ত্রী এখানেই দিয়ে যাচ্ছেন ভ্যাকসিন গুলো, তো 1 টাকাও নেননি উনি। বরঞ্চ রাজ্য সরকার এখান থেকে, আমরা যে ILS বা অন্যান্য হসপিটালে যে দিচ্ছি, নার্সিং হোম গুলোতে, তারা বরঞ্চ 250 করে রাখছে, ওরা 250 টাকা করে ওরা রাখছে। এবারে তো ওখানে গিয়ে তো নেওয়া সম্ভব আমি জানি হচ্ছে না না। অনেক সুমনাদি সময় খবর রাখে কিনা, সুমনাদি ইনফরমেশন রাখে কিনা। ফেব্রুয়ারি মাসে আমাদের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে লেটার লিখেছিলেন যে আমাদের যেই সমস্ত ভ্যাকসিন দরকার আপনি দিন, দরকার পড়লে আমরা কিনে সেটা পাবলিককে ফ্রিতে ডিস্ট্রিবিউট করব। সেই লেটারের রিপ্লাই অবধি দিতে প্রয়োজন মনে করেনি প্রধানমন্ত্রী। আরে উনি দেবেন কি দেবেন না পরের প্রসঙ্গ, একটা লেটারের রিপ্লাই তো দিতে হয়। সৌজন্যর খাতিরে একটা লেটারের রিপ্লাই তিনি দিতে পারেন না?
আমি বলছি একটা কথা, উনি তো অঢেল দিয়ে যাচ্ছে। দেখুন দিদি, আমি আপনাকে একটা কথা বলছি, আমাদের প্রধানমন্ত্রী সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে ওয়েস্ট বেঙ্গলে প্রিফারেন্স সব থেকে লাস্টে, এটা আপনি অ্যাডমিট করুন বা না করুন, এটা বাস্তব। আমাদের প্রধানমন্ত্রী বা কেন্দ্র সরকার তারা ওয়েস্ট বেঙ্গলকে সব থেকে লাস্ট প্রাধান্যতা দেয়। তারা আগে গুজরাট দেখে, উত্তরপ্রদেশ দেখে, সব থেকে লাস্টে তারা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের দিকে চোখ দেয়। এটা বুঝতে হবে আপনাকে। যবে থেকে কেন্দ্র সরকারে বিজেপি এসছে, আমাদের পশ্চিমবাংলাকে তারা সবকিছু থেকে কিন্তু বঞ্চিত করেছে, এটা প্রমাণিত। এটা আমি তৃণমূল করে বলছি না, একজন সিটিজেন হিসেবে বেঙ্গলের বলছি। এই অভিযোগ করবে না, ডবল ইঞ্জিনের সরকার আসবে, ওই জন্য তো বিজেপি বলছে। আর এই অভিযোগ করবে না, আমাদের ডাবল ইঞ্জিনের সরকার আসবে, তাই জয়দেব বাবু, আপনি চিন্তাই করবেন না। ফেডারেল স্ট্রাকচার কে মানেন কি মানেন না বলুন তো? মোদিজি সোনার বাংলা গড়বে। সরকার উত্তরপ্রদেশে হাতরাস দেখেছি, গুজরাটের অবস্থা দেখুন, করোনার বডিগুলো কিভাবে। পশ্চিমবাংলায় তো মানুষ দেখছে দিদি, পশ্চিমবাংলায় মানুষ দেখছে, পশ্চিমবাংলায় তো মানুষ দেখছে, কন্যাশ্রী দেখছে, রূপশ্রী দেখছে, যুবশ্রী দেখছে, খাদ্যসাথী দেখছে, স্বাস্থ্যসাথী দেখছে। পশ্চিমবাংলার মানুষ হাতরাস দেখতে চায় না, পশ্চিমবাংলার মানুষ উল্টাও দেখতে চায় না, পশ্চিমবাংলার মানুষ দাঙ্গা দেখতে চায় না। এটা বুঝতে হবে আপনাকে। প্রশ্নটা আমি যেটা করতে চাই, উনি দেননি হয়তো আনসারটা, কেননা উনি তো অঢেল দিয়ে যাচ্ছেন, উনি অঢেল দিয়ে যাচ্ছেন, কেউ বলতে পারবে না। দেখুন, কাদের হাতে পশ্চিমবাংলা মানুষ তুলবে, কাদের হাতে পশ্চিমবাংলা মানুষ তুলবে, এটা তো দেখতে হবে। যারা বলছে যে 4টে কেন 8টা লাশ পড়ুক, যারা বলছে বুক লক্ষ্য করে গুলি চালাতে হবে, তাদের হাতে পশ্চিমবাংলা তুলে দেবে। যারা একটা মহিলা 65 বছর মহিলাকে বলছে যে বারমুডা পড়তে হবে, তাদের হাতে কেউ পশ্চিমবাংলা তুলে দিতে চাইছে না, কারণ পশ্চিমবাংলার সংস্কৃতিকে বাঁচানোর জন্য। আমি বলেছিলাম, আমি আজও দেখুন, আপনি কি বলেছেন না বলেছেন সেটা ম্যাটার করে না। আপনার দলের সভাপতি, রাজ্য সভাপতি একটা 65 বছর মহিলাকে বলছে যে বারমুডা পড়ুন। দেখুন, আপনাদের দল মহিলাদের সম্মান করে না, আপনাদের দল মহিলাদের সম্মান করে না, তার নারী বিদ্বেষী। শুনুন, শাড়ি পরে হোঁচট খেয়ে যেতে পারেন, তাই বলেছেন যে বারমুদা পরে উনার নির্বাচনী প্রচারে শাড়ি পরে হোঁচট খেয়ে যেতে পারেন। উনি বলছেন যে পা দেখাচ্ছি যখন খুলে, পা দেখাচ্ছেন যখন খুলে। সুমনাদি প্লিজ, সুমনাদি প্লিজ, সুমনাদি, এইভাবে ড্যামেজ কন্ট্রোল করা যায় না, এইভাবে ড্যামেজ কন্ট্রোল করা যায় না। আসবো শুভঙ্কর বাবু বলুন, প্রিয়দর্শিনী দি আসবো, শুভঙ্কর বাবু বলুন। আমি শুনতে পাচ্ছি না শুভঙ্কর বাবুর কথা। শুভঙ্কর বাবুর কথা শুনতে পাচ্ছি না। দাদা একটু জোরে বলুন, দিলীপ ঘোষের মতো একটু জোরে বলুন, শুনতে পাচ্ছি না। আচ্ছা শুভঙ্কর বাবু আপনার মতো করে বলুন, কারণ হ্যাঁ বলুন। আমার গলা কিন্তু আপনার থেকে বেশি দাদা, একটু বলতে দিন। অবশ্যই জোরে বলুন, আমরা জানি বিজেপির গলার বেশি, এটা মানে প্রমাণ করতে হবে না, আমরা ভালো করে জানি, বলুন। সেটা আপনাকে প্রমাণ করতে হবে না, সেটা মানসিক। গলায় কথাবার্তাটা আমরা পরে শুনবো, আপাতত মুখ দিয়েই শুনি। হ্যাঁ শুনি। প্রথমত হচ্ছে উনি বললেন যে কোনো মানে পশ্চিমবঙ্গকে নেগলেক্টেড চোখে দেখা হয়, সেটা হচ্ছে মেন প্রায়োরিটি ওনার কাছে। ওনার সেটা মনে হয়। কোনোদিনই মোদিজি কোনোদিনই বলেনি, বা সেন্ট্রাল গভর্নমেন্টের যে সরকারি থাকুক এখানে কোনোদিনই বলেনি যে পশ্চিমবঙ্গের নেগলেক্টেড চোখে দেখা হয়। এটা একটা ফলস এজেন্ডা। আপনারা এই বিষয়ে একটু ওনাকে সতর্ক থাকতে বলুন। কেন এর আগে আমফানের সময় আমরা দেখেছি হাজার হাজার কোটি টাকা কিভাবে লুট হয়েছে, কিভাবে চাল চুরি হয়েছে, ডাল চুরি হয়েছে। নির্বাচনের সময় আমি একটা প্রশ্ন করব, বিলি হয়েছে, চেঞ্জ হয়েছে, আমি একটা প্রশ্ন করব, কিভাবে চাল চুরি, ডাল চুরি আর হচ্ছে পিপল চুরি হয়েছে। আপনারা দেখেছেন। সেকেন্ড হচ্ছে একটা প্রশ্ন করব জিনা ম্যাম শুভঙ্কর বাবুর কাছে। ইউপির কথা বলছেন দাদা, আমি আসবো জিশান, আসবো শুভঙ্কর বাবু। আর কাল অনেক প্রশ্ন থাকবে জিশান, আশা রাখি কাল সবাই কানেক্টেড থাকবেন আপনারা। কাল অনেক প্রশ্ন গুলোবড়ি এগুলো কোথায় গেল? হ্যাঁ, 1000 টাকা দিন, 1000 কোটি টাকা। আচ্ছা বেশ, প্রিয়দর্শিনীর প্রশ্ন কার কাছে একটু জেনে নিই। প্রিয়দর্শিনী কাকে করবেন, জিশান শুভঙ্কর বাবুকে? না জিশানকে কেন করতে যাব আমি? না জিশান শুভঙ্কর বাবুকে করবেন, আপনি কাকে করবেন? না, আমি ইন জেনারেল করছি প্রশ্নটা, ইন জেনারেল আমি প্রশ্ন করছি যে আমরা দেখতে পাচ্ছি লাস্ট 7 দিনে কোভিড এর অবস্থা আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে।
7 দিন অনেকটা সময়, একটা অল পার্টি মিটিং ডাকা হয়নি গোবর্ধন এসে। কোভিডের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আপনি চুপ করুন, আমি প্রশ্ন শেষ করিনি, দাঁড়ান, প্রশ্ন শেষ করিনি, আপনি দাঁড়ান। হ্যাঁ বলুন প্রিয়দর্শিনী বলুন। আচ্ছা প্রিয়দর্শিনী যাই হোক, আমার মনে হয় উনি আসবেন, আবার যুক্ত হবেন। আমি জিশানের প্রশ্নটা নিয়ে নি ততক্ষণ। আমি একটা প্রশ্ন করছি। হ্যাঁ জিশানের প্রশ্নটা। উনি বলছিলেন না যে বাংলাকে নেগলেক্ট করে না, এটা একদমই ফলস ইস্যু। উনি বললেন একটু আগে, আমি ওনাকে প্রশ্ন করতে চাই, এখন তো আমরা দেখতে পাচ্ছি যে এভরিডে লাইক ডেলি প্যাসেঞ্জার, প্রধানমন্ত্রী থেকে শুরু করে গৃহমন্ত্রী রোজ রোজ বাংলায় ছুটে আসছে প্রচার করার জন্য, বিকজ ইলেকশন সামনে। আমি ওনার কাছে একটাই প্রশ্ন করতে চাই, বাংলায় যখন ভয়াবহ সিচুয়েশন ছিল আমফানের সময়, একবার শুধু উপরে হেলিকপ্টার দিয়ে ঘুরে চলে গেলেন? তখন তো একবারও জেলা জেলা ঘুরে দেখেননি যে কার কি ক্ষতি হয়েছে। এই প্রশ্ন তো আমি ওনার কাছে করতে চাই। এখন উনি যুক্তি দেবেন যে উনি প্রধানমন্ত্রী অত সময় দিতে পারবেন। এক সেকেন্ড, আমাকে কমপ্লিট করতে দিন। তাহলে আজকে প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী, আরে আমার উত্তর আগে দিন, আমার উত্তরটা আগে দিন। কি প্রশ্ন করবেন? উত্তরটা দিন। বাবা বাবা, উত্তর আপনার কাছে নেই তাই প্রশ্ন করবেন? উত্তরটা দিন, উত্তরটা দিন। ও শুভঙ্কর বাবু, আপনার কাছে উত্তর নেই? উত্তর নেই কেন? কেন? এই দেখুন, এই দেখুন, ঠিক যেমন প্রধানমন্ত্রী দিদি ও দিদি করে, আর সেইভাবে এখানে এসে দাদা ও দাদা হচ্ছে না। অলরেডি 3খানা হ্যারাসমেন্ট কেস চলে গেছে মোদিজির এগেইনস্টে। একদম একদমই তাই। জানেন না হয় ওনার বিরুদ্ধে একটা হ্যারাসমেন্ট কেস আপনি করেছেন। মানে এই জিনিসটা বন্ধ করুন, আপনারা সৌজন্য রাজনীতি করুন, অসভ্যতামি করবেন না, অভদ্রতামি করবেন না। আপনি সৌজন্য শেখাবেন মোদিজিকে, বিজেপিকে, সর্বভারতীয় দলকে, আঞ্চলিক দল সৌজন্য শেখাবে? অবশ্যই আঞ্চলিক দল শেখাবে সর্বভারতীয় দলকে আচরণ। যারা রেড ক্যাপিটাল দিয়ে এসে বাংলায় ভাষণ দেবেন, তাদের থেকে ভদ্রতা শিখতে হবে না বাঙালিকে। আপনি সৌজন্য শিখে আসুন, আপনি কোশ্চেন করছেন। আরে আপনি গুজরাট আর উত্তরপ্রদেশ দিয়ে সৌজন্য আপনি বাংলার মাটিতে থাকারই যোগ্য নয়। বাংলার মাটিতে বসে মহিলাদের সাথে কিভাবে কথা বলতে আপনি জানেন না? মহিলাদের সাথে কিভাবে কথা বলতে আপনি জানেন না? আপনিও কি উত্তরপ্রদেশে গিয়ে ক্লাস নিচ্ছেন নাকি যোগী আদিত্যনাথের কাছে? আপনি যোগীবাবুর কাছে গিয়ে ক্লাস নিচ্ছেন নাকি? আপনি যোগীবাবুর কাছে গিয়ে ক্লাস নিচ্ছেন? আপনার লজ্জা করছে না? স্টুডিওতে বসে মহিলাদের সাথে কিভাবে কথা বলতে আপনি জানেন না? আপনার যত গায়ের জোর আপনি উত্তরপ্রদেশে গিয়ে দেখাবেন। বাংলার মাটিতে আপনি নারীদের বিরুদ্ধে এইভাবে কথা বলতে পারেন না। আপনি উত্তরপ্রদেশ, গুজরাটে গিয়ে গায়ের জোর দেখাবেন। বাংলার মাটি আপনার জায়গা নয়, ভালো করে মাথায় ঢুকিয়ে নিন। 2 তারিখের পরে কিন্তু গুজরাট, ইউপিতে গিয়ে থাকতে হবে, ভালো করে মাথায় ঢুকিয়ে নিন। 2 তারিখের পরে উত্তরপ্রদেশে টিকিট কাটিয়ে রাখুন। বাংলায় আপনাকে মহিলারা থাকতে দেবে না। যেইভাবে মহিলাদের সাথে কথা বলছেন, আপনাকে উত্তরপ্রদেশে গিয়ে থাকতে হবে। আপনার জায়গা ইউপিতে। দলটাই টিকবে না, দলটাই থাকবে না। আপনি দেখুন না, 2 তারিখের পরে দাদা আমি আপনাকে টিকিট করিয়ে দেবো, উত্তরপ্রদেশ চলে যাবে। ঠিক আছে, উত্তরপ্রদেশ গিয়ে থাকবেন। আপনি কোথায় থাকবেন? উত্তরপ্রদেশের তুলনা করবেন না। আমি তুলনা করলে অনেক কিছু পারি। একজন শিক্ষকের মাইনে ওখানে 70,000 টাকা। অবশ্যই উত্তরপ্রদেশের সাথে তুলনা করে আমরা আমাদের বাংলাকে ছোট করতে চাই না। রেপ ক্যাপিটালের সাথে আমরা পশ্চিম বাংলাকে তুলনা করতেই চাই না। ঠিক আছে, হাতরাসের মতো ঘটনা যেখানে ঘটে সেখানের সাথে আমরা উত্তরপ্রদেশে তুলনা করতে চাই না। যেখানে এসটিদের উপরে, দলিতদের উপরে যেভাবে অত্যাচার হয়, সেখানের সাথে আমরা বাংলা কম্পারিজন করতে চাই না। চাকরি নেই, আমফান, কত বোকা পাবেন, রেপ কেস, কত বোকা পাবেন মানুষকে। বাংলা ও দাদা 15 লক্ষ টাকাটা কোথায়? দাদা 15 লক্ষ টাকা কোথায়? দাদা 15 লক্ষ টাকা পাবে না মানুষ? উত্তর দিন না। অ্যাকাউন্ট নাম্বারটা দিন, অ্যাকাউন্টের নাম্বারটা দিন। আরে আগে মানুষকে দিন। 15 লক্ষ আপনি দিন, আপনি আপনাকে 15 লক্ষ পেয়েছেন? এই দেখুন জিনা ম্যাম, আপনার স্টুডিওতে বসে মানুষকে মিথ্যে বার্তা দিচ্ছে। এদের থেকে লজ্জাজনক জঘন্য পার্টি হতে পারে কি আর? এরা মানুষকে মিথ্যে তথ্য দিচ্ছে, এরা মানুষকে মিথ্যে তথ্য। আরে কে পেয়েছে 15 লক্ষ? আপনি প্রমাণ দেবেন? আপনি আপনার গাছ কত, আপনার ক্ষমতা। এই যে বললেন তো 15 লক্ষ পেয়েছি, আপনি প্রমাণ করুন এখন স্টুডিওতে। মানুষকে মিথ্যে বার্তা দেবেন না, মানুষকে বোকা বানাচ্ছেন।
মানুষকে বোকা বানাচ্ছে, 1 লক্ষ টাকার কনসেপ্ট শুনিয়ে মানুষকে বোকা বানাচ্ছেন। আর পেট্রোল ডিজেলের কাছে ফ্যাক্ট যেটা আছে যে আপনি কথা বলছেন এইসব, আপনার কাছে ফ্যাক্ট যেটা আছে, আপনার কাছে না না আপনি কথা ঘোরাচ্ছেন কেন? আপনি উত্তরটা দিন, 15 লক্ষ টাকাটা কোথায়? আমি নাম্বারটা দিন। উত্তর নেই আপনার কাছে, মানুষকে ভুল বার্তা দিচ্ছেন যে 15 লক্ষ টাকা করে আমরা পেয়েছি। আরে আপনি তো বলছেন পেয়েছেন, আপনি প্রমাণ করুন স্টুডিওতে। এই তো এতজন আমরা বসে আছি, সবাই বলুক যে কেউ 15 লক্ষ টাকা করে পেয়েছি কিনা। আরে ভুলভাল কথা বলতে আসবেন না। পেয়েছেন কেন্দ্র সরকার থেকে, প্রমাণ করুন। একটা মানুষকে 15 লক্ষ টাকা করে দিতে পারেনি, মিথ্যে ভাওতা দিয়ে সরকারে এসছেন আপনারা, আর এখন স্টুডিওতে বসে মানুষকে মিথ্যে প্রচার করছেন যে 15 লক্ষ টাকা করে পেয়েছেন। আপনার তো লজ্জায় ডুবে পড়া উচিত। নেবেন কি? অ্যাকাউন্ট নাম্বারটা দিন, তাও নেবেন না, খালি মানুষকে বোকা বানাবেন এই কথাটা শুনিয়ে। আপনি নেবেন কি? আপনি আমাকে কেন, সাধারণ জনগণকে প্রমিস করেছিল নরেন্দ্র মোদী, সাধারণ জনগণকে প্রমিস করেছিল। আমি সারা বাংলার মানুষের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আপনাকে পাঠাচ্ছি। 15 লক্ষ টাকা করে আপনার মোদী বাবু দেবে কি? দেবে কি? আমি প্রশ্ন করছি আপনাকে, দেবে কি? 15 লক্ষ টাকা দেবে কি? 15 লক্ষ টাকা দেবে কি? আমি একটু আসি বিষয়টার মধ্যে। জয়দেবদা, নির্বাচনের নতুন অঙ্ক নিয়ে কথা আসবো, নির্বাচনের নতুন অঙ্ক নিয়ে কথা হচ্ছিল। জিনা ম্যাম, জিনা ম্যাম, আমার একটা রিকোয়েস্ট আছে। জিনা ম্যাম, আমি আসবো। না না, এই আপনার চ্যানেলের মাধ্যমে মানুষকে যদি ভুল বার্তা কেউ দেয়, এটা কিন্তু অগণতান্ত্রিক। উনি দাঁড়িয়ে বলছেন যে আমি 15 লক্ষ টাকা পেয়েছি। ব্যাপারটা আপনি একটু জানেন কি? আপনি ট্যাক্সের ডেটা আরে আপনার দিলীপ ঘোষের পরিবারের লোক স্বাস্থ্যসাথী কার্ড করিয়েছে, গিয়ে শাসন করুন, আগে শাসন করুন। দিলীপ ঘোষের পরিবারের লোককে ধরে বলুন যে স্বাস্থ্যসাথী কার্ড কেন করিয়েছে। দিলীপ ঘোষের বাড়ির লোককে গিয়ে যে স্বাস্থ্যসাথী কার্ড কেন করিয়েছে দাদা? দিলীপ ঘোষের বাড়ির লোক, ও দাদা কেন করিয়েছে? পশ্চিমবঙ্গের জিনিস তার বাড়ির স্বাস্থ্যসাথী। আপনি কি বলছেন? আপনি বলুন স্বাস্থ্যসাথী, না আপনি তাহলে মানুন যে স্বাস্থ্যসাথী কাজ করছে, তার জন্য তো করাতে গেছে। না আপনি পুরোপুরি কথা বলছেন। করাতেই পারে অ্যাকাউন্ট। আপনি স্বাস্থ্যসাথী কার্ড করিয়েছেন, হ্যাঁ কিনা বলুন? করিয়েছেন, হ্যাঁ কিনা বলুন? আপনি করিয়েছেন, হ্যাঁ কিনা? আপনি করেননি তো? শুনুন, দিলীপ ঘোষের পরিবারের যেই লোকটা স্বাস্থ্যসাথী কার্ড করিয়েছে, মাথা ঠান্ডা করে ভোটটা করো, তারপরে বিচার আমরা করবো। একদম আমি অ্যারেস্ট করাবো সব কটা সিআরপিএফকে। ডেড বডি গুলো এখন রেখে দাও, কালকে ডেড বডি গুলো নিয়ে র্যালি হবে। আজকে পরিবারগুলোকে বলবে কেউ ডেড বডি নেবে না। ঠিক সব থাকবে। এবং আজকে আগে ভোটটা করে নাও মাথা ঠান্ডা করে। একদম চালাকি হচ্ছে যাতে তুমি ভোটটা না করতে পারো, ঘুরে যাও। একদম আছি ফিল্ডে, আমি পড়ে আছি। এরা কারা করেছে? সিআরপিএফ। লোকগুলো কারা? আমাদেরই লোক। কাজ করো, পুরো এফআইআর করবে লয়ারকে দিয়ে, নিজের ইচ্ছে মতো করবে না। ওকে এফআইআর বাড়ির লোক যেটা করবে আমি বলে দেবো আফটার ইলেকশন। ঠিক এখনই পুরো স্টেটমেন্ট নিতে গেলে করবে না, ভালো করে এফআইআর করতে হবে লয়ারের সাথে কনসাল্ট করে, যাতে এগুলো ওদের কমান্ডার থেকে শুরু করে এসপি থেকে শুরু করে সব কটা পাচ্ছে। এসপি কেও পাঠাতে হবে, আইসি কেও পাঠাতে হবে। এখন মাথা ঠান্ডা করে ভোট করে এজেন্টদের চেঞ্জ দাও। সব বুথে নিশ্চিন্তে কাজ করো। সব বুথে এজেন্ট আছে, দুটো যা গিয়ে বলে দেখো। আমি যাচ্ছি, সব জায়গায় যাচ্ছি। মানুষ চারিদিক দিয়ে বলি যে চিন্তা করার কোনো কারণে ভোটটা না দিতে পারেন যাতে, তার জন্য এরা এরকম করবে। এনসিআর করবে, ওরা ডিটেনশন ক্যাম্প করবে। তাই একদম কোনো চিন্তা নেই। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। শীতলকুচি তৃণমূল কংগ্রেস প্রার্থীর সাথে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ফোন রেকর্ড শোনালাম আপনাদেরকে। আজকে যে দলীয় বৈঠক হয় সেখানে কোভিড পরিস্থিতি নিয়ে কমিশনের কাছে আবেদন করা হয় শেষ দফা তিনটে ভোট একসাথে করার জন্য নির্বাচনী প্রচারকে অব্যাহত রাখতে হবে দাবি করেছে তৃণমূল। বলছে গণতান্ত্রিক অধিকার রাখতে হবে। শীতলকুচির ঘটনা, কোভিড এবং নির্বাচনী প্রক্রিয়া পরিষ্কার একেবারে, যেভাবেই হোক আগে ভোটটা করাতে হবে। কি উত্তর কি? আমি গোটা ঘটনাটা একেবারে পাওয়া ফুটেজ তুলে ধরলাম। একটা প্রশ্ন বলুন। তুমি এই ফুটেজটা দেখালে, শীতলকুচির অ্যাকচুয়াল ফুটেজটা তুমি দেখাচ্ছ না কেন?
যেখানে বন্দুক দিয়ে মারা হচ্ছে, আমার মনে হয় তোমার পিসিআর কে সেই ফুটেজটাও দেখানো উচিত। আমি মুখ্যমন্ত্রী অবশ্যই আমরা চেষ্টা করবো সেটাও দেখাতে। আমি শুধু মুখ্যমন্ত্রীর আমি শীতলকুচির ঘটনা, প্রিয়দর্শিনী, শীতলকুচির ঘটনা অত্যন্ত দুঃখজনক, আমি একবারও বলছি না, কিন্তু আমার কথা হচ্ছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজনীতি হচ্ছে। সব থেকে বড় কথা, কোভিড আক্রান্তের সংখ্যা এই একদম সোজাসুজি তৃণমূল সুপ্রিমো তিনি বলছেন সবকিছু রাখো, আগে ভোটটা করিয়ে নাও। আমি জয়দেবদার কাছে আসবো। জয়দেবদা, একদম পুরো অডিও ক্লিপটা তুলে ধরলাম, রোজিনা তুলে এনেছে যে অডিও ক্লিপটা দেখালাম, কি বলবেন? অনেকগুলো জটিল প্রশ্ন সমাধান করতে গেলে একটু বাকি প্যানেলিস্টদের মানে অনুরোধ করব একটু শোনার। আপনাদের আপত্তি থাকতে পারে, আপনারা আপত্তিটা আমি অল্প সময় নেব, তারপরে আপনারা করবেন। এক এক করে বলি। প্রথম কথা হচ্ছে, আজকের যে অডিও ক্লিপটা প্রকাশিত হয়েছে বিজেপির সদর দপ্তর কলকাতার সদর দপ্তর থেকে, সেই ভিডিওটার কিন্তু সত্যতা স্বীকার করেছেন বিজেপি দল। অর্থাৎ এই ভিডিওটা চালাতে আজকে আমাদের পিসিআর এর কোনো অসুবিধা নেই, কারণ এটা পরিষ্কারভাবে বিজেপি অফিস থেকে পাওয়া গেছে। তো সেক্ষেত্রে যদি এর বিরুদ্ধে সত্যতা যাচাইয়ের কোনো মামলা হয়, সেটা বিজেপির বিরুদ্ধে হবে। কিন্তু প্রিয়দর্শিনী ম্যাডাম যেগুলো আমাদের পিসিআর কে চালাতে বলছিলেন, কেউ কি আজ পর্যন্ত ওই ভিডিওগুলো সত্যতা যাচাই করেছে বা ওই সত্যতা স্বীকার করেছে? চালানোর পরে তারপরে আপনারাই তো মামলা করবেন, নয় বিজেপি মামলা করবে যে এই ভিডিওটা শীতলকুচির কে প্রমাণ দিয়েছে বা এটা কে বলেছে এটা শীতলকুচির মামলা। ওই জন্য আমাদের সংবাদ মাধ্যমকে অনেক কিছু ভেবে চিন্তে করতে হয়। আপনার গায়ে লাগলে আপনি মামলা করবেন, ওর গায়ে লাগলে ও মামলা করবে। তো যেটা বিচার মানে সত্যতা বিচার্য হয়নি সেটা আমরা চালাতে পারি না, কিন্তু যেটা অলরেডি বিজেপি পার্টি অফিস থেকে চলেছে আমরা সেটা চালিয়ে দিয়েছি। কিন্তু আমার ব্যক্তিগত মতামত যে কোনো মানুষের ব্যক্তিগত জীবনচরণের কথাবার্তা রেকর্ডিং করে সেটাকে ফাঁস করার যে প্রবণতা আজকে বঙ্গ রাজনীতিতে উঠে এসছে, দুদলই করছে, কখনো এদিকের পক্ষ ফাঁস করছে, কখনো ওদিকের পক্ষ ফাঁস করছে। এটা কিন্তু একটা মানে অনৈতিক এবং বেআইনি কাজ। একটা মানুষ আরেকটা মানুষকে বিশ্বাস করে কথাবার্তা বলছে, তাদের ফোনটা যদি না ট্যাপ হয়, তাদের ফোনটাকে যদি না কোনোভাবে ক্লক করা হচ্ছে। কালকেই আমরা মুখ্যমন্ত্রীকে শুনছিলাম, উনি বলছিলেন কোন ইসরায়েল থেকে মেশিন এসছে, সেখান থেকে মুখ্যমন্ত্রীকে সারাদিন ট্যাপ করা হচ্ছে, এবং এই ট্যাপের আন্ডারে কিন্তু হয়তো রাজ্য সরকারও করছে বিজেপির নেতৃত্বকে, এবং বিজেপিও করছে রাজ্য আমাদের নেতৃত্বকে। এই যে একটা, এবং কালকে মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছেন যেদিন যে ফাঁসবে সেদিন সে বুঝবে। অর্থাৎ ঘটনা হচ্ছে যে এই যে অডিও টেপ কে ক্লিপ করলো, এখানে তো দুজনেই তৃণমূল কর্মী, তাহলে কি পার্থবাবু ক্লিপ করে সেটা বিজেপিকে দিয়ে দিল, নাকি মুখ্যমন্ত্রী নিজে রেকর্ড করে সেটা বিজেপিকে দিয়ে দিল? এই দুটোর এক্সটার্নাল এজেন্সি দ্বারা ট্যাপ করা হয়েছে, এর দুটো শুধু প্রবাবিলিটি নয়। আপনি পুরো পরিষ্কার বলুন, কেন এটা সেন্ট্রাল আইবি যে ট্যাপ করা যাওয়া সম্ভব নয়? কেন মুখ্যমন্ত্রী পার্থবাবু কেন করতে আপনি দলীয় প্রতিনিধি জিচান বাবু, শুনুন, আপনি দলীয় প্রতিনিধি, আপনি অনেক কিছু দাবি জয়দেব বাবু, প্রবাবিলিটি আপনাকে সবকিছু তুলে রাখতে হবে না। আপনি এরকম ওয়ান সাইডেড প্রবাবিলিটি তুলতে পারেন না। তো আপনাকে প্রবাবিলিটি তুলতে হবে যে আইবিও ট্যাপ করতে পারে, সেন্ট্রাল আইবিও ট্যাপ করতে পারে, প্রবাবিলিটি তুলুন। দেখুন, আমি দলীয় প্রতিনিধি, কিন্তু আমার মনে হচ্ছে না যে আপনি নিরপেক্ষ। আপনি নিরপেক্ষ হলে সেন্ট্রাল আইবির প্রসঙ্গ তুলতেন, সেন্ট্রাল আইবি প্রসঙ্গটা তুলুন। আপনি শুধু বলছেন যে আইদার দিদি অর পার্থবাবু। আপনি কন্টিনিউ করুন, আমি চুপ করে যাচ্ছি। আমি আপনাকে বলছি, আপনি যদি আইদার দিদি অর পার্থবাবু, আমি কিন্তু ডিসএগ্রি করব। প্রোগ্রাম শেষ হলে শুনে দেখবেন, অনুষ্ঠান শেষ বলুন, হলে আপনি বলুন। আপনাকে সেন্ট্রাল আইবির প্রসঙ্গ তুলতে হবে। যে পক্ষই করুক এটা অনৈতিক এবং বেআইনি কাজ, আমি এটাই বলেছি। আপনি এখন কি বললেন? আপনি এট প্রেজেন্ট না, আপনি এখন বললেন যে আইদার দিদি অর পার্থবাবু দুটোর মধ্যে কেউ ক্লিক করেছে। কোন সংস্থার নাম করে কেস আপনি খান, আমি কোন সংস্থার নাম বলতে পারবো না, কারণ কোন তাহলে আপনি বিনা তথ্যে দিদিকে পার্থবাবুকে দোষী বানিয়ে দেবেন। আপনি বিনা তথ্যকে অন রেকর্ড বলুন, যে সংস্থার নামে দোষ দেবে সেই সংস্থা জিশান বাবু বিরুদ্ধে বলছি। আচ্ছা, আমাকে বলতে দেবে না? একটা কথা আমাকে বলতে দেবে, আমাকে বলতে দেবে না ম্যাম? আপনি আগে শুভঙ্কর বাবুকে চুপ করান। করতে দেবেন না? আপনি কি আলোচনা করতে দেবেন না? না শোনার জন্য কাউকে কথা বলতে করছে।
সবাই তো আমি শুনছে। তো একটা আপনি একটু শুনুন। জয়দেব বাবু, আপনার পাণ্ডিত্য আছে আমি জানি, জিশান বাবু আপনার পাণ্ডিত্য আছে জানি, আপনি বিরোধী মুখ হয়ে উঠতে চাইছেন জানি, কিন্তু কথাটা শুনুন। না আমি না যখন সেটা বলছি কথা নয়। আপনি যদি জয়দেব বাবু আপনি বলবেন আমাকে 30 সেকেন্ড দেবেন, 30 সেকেন্ড, তারপর আপনি কন্টিনিউ করবেন, আমি 30 সেকেন্ড আপনার সময় বলবেন। আপনি না, আপনি আপনি বলেনি। যখন আপনি বলেনি, আপনি বলতেই আপনি দিচ্ছেন না, বলেনি। আপনি এই বলতেই অকালি দিচ্ছেন লোকেরা না। আমি বরদাস্ত করবো না। আপনি আপনি তো আমার 30 কথার সেকেন্ড মাঝখানে চাইছেন। বলতে যাচ্ছেন, আমরা একটু জয়দেব বাবুর বক্তব্যটা শুনে নিই, তারপর আমি শুনবো। আমি একটু জয়দেব বাবুর বক্তব্যটা যদি শুনে নিই। এইভাবে যদি আমাদের আপনি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা আপনি আমাদের যদি হিরো নেতা হতে আসেন অর্থদাকে যদি ব্লেম করা হয়, আমরা কিন্তু ডিসএগ্রি করব। আমরা ওইটা নিজের ফেমাস করতে চাইছেন। জিশান বাবু আপনি সবসময় কথা বলে চেঁচিয়ে পার্টিতে ফেমাস হতে চাইছেন। আপনি ভাবছেন সবাইকে কথা বলবো, না না, আপনি আমার যুক্তিগুলো শুনছেন না, সবাই শুনছে, আপনি হঠাৎ চেঁচাতে শুরু করছেন। আপনি পার্টিতে ফেমাস হতে চাইছেন, তার মানে আপনি ফেমাস হন। এখানে তো প্রিয়দর্শিনী ম্যাডামও আপনার পার্টি থেকে আছে, বিজেপিও আছে, আমি তো সবাইকে বললাম। আপনি দুম আমি করে এই একটা শিক্ষাটা কিছু নিয়ে পাইনি নাম যে আমি ঢুকিয়ে দিলেন, আপনাকে যে পাল্টা ওখানে অ্যাটাক করব। উঠে বলতে হবে। আমি শুধু না, না, আপনাকে না, না, এতটাই আপনি বলেছি, ফেমাস হতে প্রবাবিলিটি চাইছেন, যখন আপনি জাজ নিজেকে করছেন, ফেমাস করতে সেই চাইছিলেন, প্রবাবিলিটির ফেমাস সাথে সাথে করতে। আপনাকে না, অন্য আপনি প্রবাবিলিটিও ধরতে হবে। আপনি প্রবাবিলিটির শুধু দিদি বা পার্থবাবুর কাছে রাখতে পারেন না। আপনি বলুন, আপনি বলুন। না না, আপনার শেষ হওয়ার পর আমি বলবো, আপনি বলুন। ঠিক আছে, সেই যতটুকু রাখুন। দ্বিতীয় কথা হচ্ছে যে এই অডিও ক্লিপিং গুলো যে ফাঁস হচ্ছে, এটা কিন্তু আজকে গণতন্ত্রের পক্ষে এবং দেশের আভ্যন্তরীণ সুরক্ষার ক্ষেত্রেও কিন্তু খুব বিপজ্জনক হতে পারে। এই রকম কোনো রেকর্ডিং আমাদের দেশের আভ্যন্তরীণ সুরক্ষাকে বিচলিত করবে। তো প্রথম কথা হচ্ছে এই রকম কোনো অডিও ক্লিপই, এবং সেটা যদি বেরোয় এবং সেটা প্রশাসন তার প্রশাসনিক কাজে রাখবে, এটাকে পাবলিক ডোমেনে রেখে সমস্ত জনগণকে শুনিয়ে একটা ম্যালিফাইড করার যে চেষ্টা চলছে রাজনৈতিক দলগুলোর মধ্যে, কিন্তু বুঝতে হবে এনারা একটা পদাধিকারী, এনারা দেশের শীর্ষ পদে রয়েছে। তো এদের সিক্রেটটাও যদি আজকে বাজারে এইভাবে বেরোতে শুরু করে শুধু ভোটে জেতার জন্য, সেটা কিন্তু দেশের গণতান্ত্রিক এবং আভ্যন্তরীণ সুরক্ষার ক্ষেত্রে খুবই শঙ্কাজনক। দেশের সুরক্ষার ক্ষেত্রে আমি বারবার বলছি। দ্বিতীয় কথা হচ্ছে যেটা আজকে করোনার কথা বলা হচ্ছে, করোনায় নির্বাচন কমিশন সর্বরকমের গাইডলাইন দলগুলোকে দিয়ে দিয়েছে। কোনো দলই সেই গাইডলাইনগুলোকে মানতে চাইছে না। কারণ হচ্ছে তারা বলছে নির্বাচন জিততে গেলে আমাদের এগুলো করতেই হবে। তো করুন না, কিন্তু জনগণ যারা আসছে, আপনাদের তো প্রচুর পয়সা খরচা করছেন র্যালিতে বা সভাতে, সবাইকে একটা করে মাস্ক দিয়ে দিন না। হতে পারে আপনারা যাদের সবাই আনছেন তাদের সবার আর্থিক সঙ্গতি নেই, তো আপনাদের তো এত পয়সা আছে, সবকটা দলের কাছেই আছে, যে এত এত টাকা খরচা করে প্রচার করছেন, দিয়ে দিন না। 2 লাখ 1 লাখ যা লোক হচ্ছে সবার হাতে 1 টাকা করে তো একটা মাস্কের দাম, কিনে সবাইকে গেটে ঢোকার আগে একটা করে মাস্ক দিয়ে দিন। তাতেও অন্তত হয়, সেটাও দেবেন না, মুখ খুলে তারা চলছে। কারণ আমরা জানি করোনার প্রভাব সব থেকে বেশি ভয়ানক হয় যখন মাস্কহীন অবস্থায় একটা মানুষ আরেকটা মানুষের কন্ট্যাক্টে আসে। তো এই মাস্কটাকেও দিতে আপনারা কেন চাইছেন না, আপনাদের সদিচ্ছার অভাব আমরা বুঝতে পারছি না। এবং অল্প মানুষে আজকে তো আপনারা ডিজিটাল মিডিয়ায় এত প্রচার পান, আপনারা ফেসবুক লাইভ করুন, ইনস্টাগ্রাম করুন, আপনারা বিভিন্ন জায়গায় ভার্চুয়াল সভা করুন, জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে সভা করুন, বাড়িতে বাড়িতে আপনাদের এত মিডিয়া প্রসার আছে, এতগুলো মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে এত প্রচারটা কি কোনো দরকার আছে এই করোনা আবহে? আমি জানি না। রাজনৈতিক নেতারা যদি তাদের দায়িত্ব জ্ঞানহীন কাজ করে, তার মাসুল চিরকাল জনগণকে ভুগতে হয়েছে, আগামী দিনেও ভুগতে হবে। নির্বাচন কমিশন এখানে যা করছে, যা ব্যবস্থা করেছে, মোর দ্যান এনাফ। নির্বাচন হওয়াতে বা ভোট দিতে গিয়ে কেউ করোনা আক্রান্ত হবে না। করোনা আক্রান্ত কেন হবে না? অল্প সংখ্যায় এক একটা বুথকে ভাগ করেছে, বিশাল জায়গায় লাইন দাঁড় করাচ্ছে, স্যানিটাইজার দিচ্ছে, গ্লাভস দিচ্ছে, এবং এতগুলো ভাগে তারা ভোট নিচ্ছে। একদমই নয়, গ্লাভস দিচ্ছে না সব জায়গায়, এগুলো বলবেন না দাদা প্লিজ। গ্রাউন্ড রিয়েলিটি তাহলে আপনি জানেন না। আপনি যে এত কনফিডেন্টলি বলছেন প্রত্যেক জায়গায় গ্লাভস দিচ্ছে। না না, আমি পেয়েছি, জিনিয়া ম্যাডাম পেয়েছে, আপনি পাবেন না, আপনি পাবেন না, এটা আমি জানতাম। আপনি পেলে বা জিনা ম্যাডাম পেলে সেটা জেনারেল হয়ে যাবে, তার তো কোনো মানে নয়। আচ্ছা ঠিক আছে, আপনি পাননি, আপনি যদি না পান সেক্ষেত্রে আমার কথা শুধু বলছি না দাদা, অনেক জায়গায় আছে। আপনি যে নির্বাচন কমিশনের তরফদারি করে যাচ্ছেন 2-3 দিন ধরে, আমি সেই কারণে এটা বললাম। এ বাবা, আপনার মতো আমি সংবিধান বিরোধী কাজ করতে পারবো না? একটা সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের তরফদারি করব, সংবিধান প্রতিষ্ঠানকে
চিরকাল একটুখানি কিন্তু সেটা যদি ডিসফাংশন করে তার বিরুদ্ধে কথা বলাও আমাদের নৈতিক অধিকার। কথাগুলো আপনি একটুখানি রেখে ঢেকে বলুন। অন্তত সভ্য সমাজে আপনি বসেছেন, আপনি দলের মুখ হয়ে বসেছেন, আপনি বলছেন নির্বাচন কমিশনের তরফদারি। ভারতবর্ষের 130 কোটি মানুষের উচিত আজকে নির্বাচন কমিশনের তরফদারি করা, ঠিক আছে? নইলে গণতন্ত্র কিসের জন্য? বিজেপির পক্ষপাতিত্ব করার জন্য? বিজেপির পক্ষপাতিত্ব করার জন্য? আপনি একটু আগে আমাকে বললেন না যে আপনি কেন এত বিরোধী এক সেকেন্ড। না না আপনি আচ্ছা ও জি না ম্যাম, তাহলে জয়দেব বাবু শুধু বলে যান, ওনাকে 10 মিনিট দিয়ে দিন, উনি শুধু বলে যান, তাহলে উনি বলুন, শুধু অসুবিধা নেই, উনি বলতে থাকুন। আমরা তো চুপ করে শোনার জন্য বসে আছি, আমরা চুপ করে শোনার জন্য বসে আছি, তাই তো? না না শুনুন জয়দেব বাবু, আমি আপনাকে একটাই কথা বলবো, না না গঠনমূলক নয়, আপনার জন্য খুবই সোজা, নিরপেক্ষভাবে আপনি যা ইচ্ছা বলে বেরিয়ে যাবেন। যে দল করে তার মানে সে নয় সে দোষী। না না দোষী আপনি তো সবাইকে দোষী করে দেবেন, সুপ্রিম কোর্টকে দোষী করে দিন, রাষ্ট্রপতি দোষী, প্রধানমন্ত্রী দোষী, শুধু আপনারা নির্দোষ। এটাই তো আপনাদের কথা, এটা জনগণ বুঝছে, শুনছে। কিন্তু তৃতীয় যে কথাটা খুব গুরুত্বপূর্ণ, আপনি যদি নিজের কথা আমার মুখে বসিয়ে দেবেন তাহলে আমার কিছু বলার নয়, আমাকে বলতে দিলে অবশ্যই বলবো। আপনি আগে বলে নিন, তারপর আমি আপনার প্রত্যেক কথার কাউন্টার আমি করব, যুক্তি দিয়ে কাউন্টার করব, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি। জিনা ম্যাম, ওনাকে একটা টাইম বেঁধে দিন, ওনার পরে আমি বলবো। বাবু কলতলার ভাষায় কথা বলেছেন তো, আমার উত্তরগুলো দিয়ে দিতে দিন। জয়দেব বাবু আপনাকে শেষ করুন, আমি উত্তর দেব। আপনি বলুন, আপনি বলুন। হ্যাঁ ঠিক আছে, এই তো না না ব্যাপারটা এটাই যে উনি বাধা দিয়ে দিয়ে সময় নিচ্ছেন। আমার ফেমাস হবার কিচ্ছু ইচ্ছা নেই, আপনারা বলুন, আমি চুপ করে যাচ্ছি, আপনারাই বলুন। না না আপনি কন্টিনিউ করুন, আপনি কন্টিনিউ, আপনি শেষ করুন, তারপর আমাকে 10 মিনিট দেওয়া হচ্ছে, সেটাতেও আপনাদের গাত্রোত্থাহ হচ্ছে। মানে কেন তৃণমূল কংগ্রেসের আপনাকে কেন পুরো টাইমটা দেওয়া হলো না? আপনাকে যেরকম সময় দেওয়া হচ্ছিল, অনলি আপনাকে প্যানেলে রাখা হচ্ছিল। আমরা এবার দেখুন কে সময় নষ্ট করছে, এবার দেখুন আপনি নিজে সময় নষ্ট করছেন। আপনি বলুন, আপনাকে সময়, আপনি নিজের কথাটা শেষ করুন জয়দেব বাবু, প্লিজ আপনি নিজের কথাটা শেষ করুন। শেষ করেন, তাহলে আমি আমার কথাটা বলি। জয়দেব বাবু ধন্যবাদ, জয়দেব বাবু ধন্যবাদ, জিশান ধন্যবাদ, প্রত্যেকের কথাটা বলছেন, এবার আমি একটু আমার কথাটা বলি। সমস্যাটা হচ্ছে আমাদেরকে শুনতে হচ্ছে সবার কথা। আবারও বলছি, করোনা আতঙ্কে আসবো করোনা আতঙ্কে মানুষ কাঁপছেন, রাজনীতি হচ্ছে ক্রমাগত। আজকে কামারহাটিতে মদন মিত্র ফেসবুক লাইভে বলছেন রাজু বন্দ্যোপাধ্যায়ের মতো লোকজন তারা আমার বাড়িতে, অত্যন্ত একটা ঘৃণ্য ভাষায় তিনি মন্তব্য রাখছেন ফেসবুক লাইভে। রাজু ব্যানার্জি আজ প্রতিক্রিয়া দিয়ে সাংবাদিক সম্মেলনে বলছেন কামারহাটিতে হতে পারে শীতলকুচির রাজনীতি। কোন রাজনীতি আপনি আমাকে বলুন তো, আমি প্রত্যেকের কাছে প্রশ্ন করছি। রাত পোহালে নির্বাচন, কামারহাটির নির্বাচন যখন আসতে একেবারে যাকে বলে বসন্ত জাগ্রত দ্বারের মতো এই অবস্থা, কোথায় সাধারণ মানুষের পরিস্থিতি? যে নির্বাচনটা হলো না, বিজেপি প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন কামারহাটিতে হতে পারে শীতলকুচি, মানুষ কোন সাহসে বেরোবে বাড়ি থেকে? আপনাদের দেখিয়েছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোচবিহারে শীতলকুচির ঘটনায় ফোনের কথাবার্তা, ফিরহাদ হাকিম তার মন্তব্য আমরা একটু দেখবো, লোকেশ চট্টোপাধ্যায় তার প্রতিক্রিয়া দেখবো। আগে ফিরহাদ হাকিম তিনি কি বলছেন একটু দেখবো। নির্বাচনের নতুন অঙ্ক নিয়ে কথা হচ্ছে, 8 দফায় ভোট করা হয়েছে পশ্চিমবঙ্গে। প্রথম থেকে তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছিল যে কেন 8 দফায় ভোট হচ্ছে, বিহারে সেই সময় যদি ভোট নিয়ন্ত্রণ করা গেল কেন গেল না। এখন গিয়ে মনে হচ্ছে যে করোনা পরিস্থিতির এই অবস্থা, এখন সমস্ত দায় যাচ্ছে নির্বাচন কমিশনের ওপর, এখন সমস্ত দায় যাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর ওপর। রাজনৈতিক দলের দায় চাপাচ্ছে একে অন্যকে, সমস্যার মধ্যে পড়ছেন সাধারণ মানুষ। শীতলকুচির ঘটনা নিঃসন্দেহে ভয়াবহ, শীতলকুচির ঘটনা ঘটতে পারে কামারহাটিতে, এমন কথা বলা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন লাশগুলোকে রেখে দাও, ভোটটা আগে করিয়ে নাও। ফিরহাদ হাকিম কি বলছেন দেখবো। শীতলকুচির ওটা তো হত্যা ঘটনা না, হত্যা। সায়ন্তন বসু অলরেডি বলে দিয়েছে, একটা মেরেছে বলে 4টে মেরেছে, একটা কেউ মারেনি, যে মেরেছে সে ক্রিমিনাল, সে অ্যারেস্ট হবে। সৌমিত্র খা বলছে এটা টিএমসির পুরো প্ল্যান, সৌমিত্র খা বলেছেন এটা টিএমসির পুরো প্ল্যান। আমাদের সৌমিত্র না, ওদেরই তো নেতা সায়ন্তন বসু বলে দিয়েছে যে আমরা 4টে মেরেছি, অর্থাৎ খুন হয়েছে। সেটা ওদের কথাই, আমি বলছি না, ওদের কথাতে বলছি।
প্রচারে বেরিয়েছেন আজ ফেরাদ হাকিম। তিনি বললেন শীতলকুচির ঘটনার সম্পূর্ণ দায় বিজেপির, যেহেতু নেতা বলেছেন। ইতিমধ্যেই কিন্তু রাহুল সিনহার পর দিলীপ ঘোষের বক্তব্য, তার নির্বাচনী প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আমরা জানি লকেট চট্টোপাধ্যায় এর প্রতিক্রিয়া দিয়েছেন, তিনি চুঁচড়ো থেকে এবার দাঁড়িয়েছিলেন। লকেট চট্টোপাধ্যায় তিনি কি বলছেন? সায়ন্তন বসুর ঘটনার প্রেক্ষিতে ফেরাদ হাকিম আমাদের প্রতিনিধি সেখানে পৌঁছে গেছিলেন। লকেট চট্টোপাধ্যায় তিনি কি বলছেন এবার দেখাবো সেটা। ফিরাদ হাকিমকে জিজ্ঞাসা করা হলে উনি বলেছেন, সায়ন্তন বসু বলেছেন যে ওটা হত্যা করা হয়েছে। তো সেক্ষেত্রে আপনি কি বলবেন? উনি কিছু জানেন না, উনি কিছু দেখেননি, উনি কিছু শোনেননি। উনি সায়ন্তন বসুর কথা নিয়ে কেন বলছেন কথা? জানে যে 200-250 লোক যখন বুথের মধ্যে ঢুকে যাচ্ছিল, লাঠি সোটা অস্ত্র শস্ত্র নিয়ে যখন ঢুকে যাচ্ছিল, কিভাবে বুথ রেগিং করতে, আর যেভাবে তারই নেত্রী যেভাবে বলেছিল যে প্রভোগ করেছিল যে সিআরপিএফকে ঘিরে ধরো, আজকে প্রভোগের জন্য তো এই ফল হয়েছে। আজকে সিআরপিএফরা নিজেদেরকে আত্মরক্ষার জন্য আজকে তাদেরকে এইগুলো করতে হয়েছে, ইনসিডেন্ট হয়েছে। ইনসিডেন্ট দেখুন, ইনসিডেন্টটা তো, মৃত্যুটা তো আমাদের কাছে সবার খুব কষ্টের, এটা পরিবারের একজন চলে যাওয়া। কিন্তু এই প্রভোকেশন যে করেছে, তিনি আগে সায়ন্তন বসুকে না দেখে নিজের নেত্রীকে গিয়ে আগে বলুক যে উনি কেন প্রভোগ করেছিলেন সেটা। উনি বলছেন যে এটা মমতা ব্যানার্জির কোনো রকম কোনো হাত ছিল না, এটা সম্পূর্ণ এটা হত্যা হয়েছে। আমি দুবার জিজ্ঞাসা করেছি, তো উনি একই কথা বারবার বলেছেন যে উনাদের প্রতিনিধি যখন স্বীকার করে নিয়েছে সেক্ষেত্রে আর কোনো কথা হয় না। মমতা ব্যানার্জি পরিষ্কার টিভির ক্যামেরার সামনে বলেছেন বারবার, সিআরপিএফ ওনার কাছে টার্গেট হয়ে গেছে। কারণ সিআরপিএফ দিয়ে সুন্দর করে সবাই ভোট করছিল, ভোটের গণতন্ত্রের উৎসব হচ্ছিল, কিন্তু সিআরপিএফকে ঘিরে ধরার কথা উনি বলেছেন যে একদল ঘিরবে, একদল ভোট করবে। আজকে তার পরিণতি এটা হয়েছে, মানে তরতাজা প্রাণ চলে গেছে। কলকাতায় আক্রান্তের সংখ্যাটা 1888, উত্তর 24 পরগনায় করোনা আক্রান্তের সংখ্যা 1592। এই মুহূর্তে দক্ষিণ 24 পরগনায় আক্রান্তের সংখ্যা 402। উত্তর 24 পরগনায় আগামীকাল নির্বাচন রয়েছে। আপনাদেরকে জানাচ্ছি নির্বাচনী আপডেটের পাশাপাশি করোনার কথা। হাওড়ায় আক্রান্তের সংখ্যা 420। রাজনীতি রয়েছে, করোনা রয়েছে, শীতলকুচি নিয়ে ক্রমাগত মানুষের মনে আশঙ্কা রয়েছে। আমার একটা সাধারণ প্রশ্ন, তীব্র গতিতে রাজ্যের নির্বাচনী বিধি নিষেধ অনেকগুলো পাল্টে দেওয়া হলো। একদিনে করোনা আক্রান্ত রাজ্যে 6910। নির্বাচন একদিনে রাজ্যে মৃত্যুর সংখ্যা 26। প্রত্যেকটা মুহূর্তে এই কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে কখন বন্ধ হবে এই রাজনীতি করা? নির্বাচনের নতুন অঙ্ক, যেটা জয়দেব দা বলছিলেন। এবার আসবো প্রিয়দর্শিনী। প্রথম কথা, সৌজন্যতা বোধের অভাব এবারে নির্বাচন শেখালো। দ্বিতীয় কথা, এবারে নির্বাচন শেখালো কি করে ওই অন্যের ঘরে উঁকি দিতে হয় তাকে না জানিয়ে, ওই চুরি করা বিদ্যা, যেটাও জয়দেব দা বলছিলেন। এবারের নির্বাচন শেখালো মানুষকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে করতে পারে শুধুমাত্র নিজেদের স্বার্থের জন্য। তাতে নেতা নেত্রী, কলতলায় থাকা মানুষ বা রাস্তাঘাটে চলা সাধারণ মানুষ, কারুর মধ্যে কোনো তফাৎ নেই। সময় প্রায় শেষের দিকে। এই মুহূর্তে দাঁড়িয়ে শীতলকুচির মন্তব্যের রেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি জানি না আগামী নির্বাচনে কি হবে। প্রচারের ক্ষেত্রে বেশ কিছু সময় নিষেধাজ্ঞা ইতিমধ্যে জারি করে দেওয়া হচ্ছে, এর বাইরে প্রচার করা যাবে না। কিন্তু সময় আমাদের আর বেশি নেই। রাত পোহালে নির্বাচন, সেই করোনা আবহে নির্বাচন নিয়ে কথাবার্তা বলতে হবে। আমি খুব সংক্ষেপে প্রত্যেকের কাছে একবার আসবো। আমি শুরু করব আমাদের বিজেপির পক্ষ থেকে যিনি রয়েছেন তার কাছে। আমি আসবো শুভঙ্কর বাবুর কাছে। শুভঙ্কর বাবু, অনেকক্ষণ ধরে আপনি বলছিলেন বলবো, একেবারে আমি তিনটে জিনিস রাখলাম: শীতলকুচির মন্তব্যে জেরে তৈরি হওয়া রাজনীতি, নির্বাচনের নতুন অঙ্ক এবং করোনার রেশ। কি বলবেন? আপনার সময় শুরু এখন, খুব সংক্ষেপে বলতে হবে। একদম, মুখ্যমন্ত্রী অলরেডি বলেছেন যে ঝগড়াটে মহিলারা আপনারা বুথে যান এবং মানে আমাদের সিআইএসএফ কে একধারে ধরুন, একদিকে ভোট করুন। এরকম ভাবে যখন উস্কানিমূলক মানে বক্তব্য মুখ্যমন্ত্রী বলে থাকেন, তখন সাধারণ মানুষ কি করবে? আপনি দেখেছেন শীতলকুচিতে কিভাবে 250 জন লোক একসঙ্গে ঘিরে ধরেছিল সিআইএসএফ কে বা সিআরপিএফ কে, তারা কিভাবে করেছিল তা আপনারা দেখেছেন। সেই উস্কানিমূলক বক্তব্যের জন্য আমাদের রেস গুনতে হচ্ছে। অবশ্যই করোনা ভয়াবহ পরিস্থিতি আকারে দাঁড়িয়েছে। আমরা কালকে পঞ্চম দফা হওয়ার পর হয়তো কমিশন কিছু ডিসাইড নেবে। জয়দেব বাবু যেটা বলেছিলেন, কমিশনের উপর সবকিছু কমিশন ডিসাইড নেবে, যেটা ডিসাইড নেবে আমাদের সেটা মানতে হবে। আমরা এখানে বসে বড় বড় কথা বললে তো হবে না, কমিশন যে ডিসাইড নেবে সেটাই আমাকে মানতে হবে। প্রিয়দর্শিনী দি, সময় শুরু এখন। হ্যাঁ, খুব সংক্ষেপে বলে দিই। প্রথম 3-4টে কথা, জয়দেব দার কয়েকটা কথার আমাকে উত্তর নিশ্চয়ই দিতে হবে। প্রথম একটা আমি প্রশ্ন করেছিলাম জিনার উত্তরটা আমার মনে হয় আমাদের ভাবা উচিত, দেওয়ার থেকেও বেশি ভাবা উচিত। এখনো পর্যন্ত বারে বারে সেন্টার থেকে অল পার্টি মিটিং যদি করা যেত তাহলে কিন্তু করোনাটা অনেকটা কন্ট্রোলড হতো। কারণ শুধু আমাদের রাজ্যে তো বাড়ছে না জিনা, অন্যান্য রাজ্যের কি অবস্থা খুব ভালো করে তুমি দেখতে পাচ্ছ। একটা অল পার্টি মিটিং 10 দিন আগে, অনেক দুটো ভোটের মাঝখানে 7 দিন সময় থাকে, তাই তো?
মাঝখানে একটা অল পার্টি মিটিং ডেকে একটা মেথড ভেবে নেওয়া যেত, কিন্তু সেটা করা হয়নি। সেটা কিন্তু কোনো স্টেট পার্টির করার কথা না, সেটা সেন্ট্রাল পার্টির করার কথা। আমি একটা ছোট্ট কথা প্রিয়দর্শিনীদের বলার মাঝে বলে দিই, অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট কমিশন থেকে পাওয়া যাচ্ছে। আপাতত ভোটের নিয়মের কোনো বা তারিখের কোনো পরিবর্তন হচ্ছে না, বরঞ্চ কমিশনে কোভিড নিয়ে সর্বদলীয় বৈঠকের শেষে এই মুহূর্তে যা সিদ্ধান্ত তাতে নিরাপত্তা ব্যবস্থায় জোরদার করার দিকে নজর দিতে চাইছে কমিশন। আবারও বলছি, ভোটের তারিখ নিয়ে গাইডলাইন কিচ্ছু পিছোচ্ছে না, নিরাপত্তা ব্যবস্থায় জোর দিতে চাইছে নির্বাচন কমিশন। করোনা আবহে বদলাচ্ছে না ভোটের সূচি, অর্থাৎ আগামীকাল, আগামী 22 তারিখ, আগামী 26, আগামী 29, এই যে ভোট যা যা সময় ছিল সূচি মেনেই হচ্ছে পরবর্তী ভোট, এখনো পর্যন্ত বৈঠক শেষের কমিশনের পক্ষ থেকে স্বপন দাশগুপ্ত জানিয়েছেন। হ্যাঁ প্রিয়দর্শিনী বলুন। হ্যাঁ, এবারে আমার সেকেন্ড প্রশ্ন, এটা কিন্তু কেউ বোকা নয়, ঠিক আছে জিনা, তুমি নিশ্চয়ই জানো যে যারা সেন্টারে বসে আছে, অবভিয়াসলি অল রেসপেক্ট টু ইলেকশন কমিশন কিন্তু এটা নিশ্চয়ই অ্যাজিউম করে নিয়েছিল যে এত লোক যদি হারে হারে প্রচার করে তাহলে কিন্তু করোনা বাড়বে। তাহলে একটা স্টেটে অন্য স্টেটে যখন 3 দফা 2 দফা 1 দফায় হতে পারতো, এই পার্টিকুলার স্টেটটা যখন 159 এখনো বাকি আছে সিট, সেখানে কেন বাকি 4টে দফা পরের দিকে করা হলো? ওরা একসাথে করতে পারতো, ওরা পর পর করতে পারতো, ওরা টাইমের মধ্যে করতে পারতো, ওরা আরো কোম্পানি পুলিশ পাঠাতে পারতো, এগুলো সবই করা যেতে পারতো, কিন্তু হয়নি। আমি তোমাদের কথা মানছি যে কোথাও একটা, আমিও জয়দেবদার একটা কথা সত্যি এগ্রি করি জয়দেবদার সাথে, যে এই মানে এই যে সেরাপটিশিয়াস, আমরা ইংরেজিতে যে কথা বলি সেরাপটিশিয়াস মিনস এন্ড মেথডস কিন্তু খুব সাংঘাতিক। আমি আগেও বলেছি, সৌজন্যের রাজনীতিতে আমি অ্যাটলিস্ট বিলিভ করি এবং অত্যন্ত ভাবে বিলিভ করি। আমি কাউকে এখানে মানে কারো কথায় কোনো অশ্লীলতা দেখলে আমি তো এটা পয়েন্ট আউট করব। যেমন আমি জয়দেবদার কলতলার কথাটা একদম ডিসএগ্রি করি, তেমন আমি এটাতেও ডিসএগ্রি করি যে জিশান চিৎকার করছে। কিন্তু আমি এটা বলছি যে এই যে সেরাপটিশিয়াস মিনস অফ মেথডস, ঠিক ইলেকশনের ভোটের আগের দিন একটা বের করা, এই মেথডটা কিন্তু আর বেশি দিন চলবে না। যেখানে কাজ হবে সেখানে যে কাজ হবে, কাজের রিপ্লাইয়ে লোকে ভোট দেবে। এতদিন একটা কথা মাথায়, ঠান্ডা মাথায় দেখো, তুমি যত দেখো, আমি কিন্তু পশ্চিমবঙ্গের এখনো দেখতে পাচ্ছি, আমি তোমাকে আমি যেটা বলছিলাম, আমি 10 দিন যে কারণে তোমাদের সাথে ভোটে অ্যাসোসিয়েটেড হতে পারিনি মিটিং এ, আমার শ্বশুরমশাই হসপিটালাইজ ছিলেন। আমি কিন্তু প্রচুর হসপিটালের মধ্যে ঘুরে দেখেছি, এখনো হসপিটাল ইনফ্রাস্ট্রাকচার ভেঙে পড়েনি। তার মানে আমাদের এখনো হসপিটালে ম্যানেজ করার মতন অবস্থা আছে। তার মানে এই নয়, আমি 30 সেকেন্ডস নেবো প্লিজ, আমি এতক্ষণ কথা বলিনি, আমি 30 সেকেন্ডস নেবো। তার মানে কি আমরা এখনো পারবো, কিন্তু আর 4টে দফার পর কিন্তু আমাদেরও কিন্তু ভেঙে পড়বে। তার কারণ আমাদের কাছে ওষুধ নেই, ভ্যাকসিন নেই, সেন্টার থেকে এগুলো আসার কথা। উনি বলছেন এসে যাবে, 10 দিন বাদে আসলে আমরা অনেকেই মারা যাব। লোকে কিন্তু ভোটের মানে সন্ত্রাসের থেকেও কিন্তু করোনার ভয় ভোট দিতে যাবে না। তাহলে তার মানে কি এটা কি পুরো প্রি প্ল্যান ছিল? জি না, আমি জানি না। ইলেকশন কমিশন একরকম ভাবে ভাবে, তারা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ বডি, তাদের মধ্যে সবাই কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনটা ভাবছে, কিন্তু যে বডিটা 8 দফায় ইলেকশন করার কথা ভেবেছিল, তারা তো জানতো যে 9 কোটি, পশ্চিমবঙ্গ একটা প্রচন্ড পপুলেটেড স্টেট, 9 কোটি লোক, তার মধ্যে ইলেকশনে লোকে বেরোবে। যতই আপনি বলুন লোকে, আপনার কথা জয়দেবদা, উইথ অল রেসপেক্ট টু ইউ, আপনি যদি দেখেন গরিব লোককে আপনি যতই মাস্ক দিন, সে মাস্ক পরতে পারছেন না। আমি জানি না আপনি কত লোকাল ট্রেনে ঘোরেন, আমি ঘুরেছি, সেখানে কিন্তু সাংঘাতিক অবস্থা। যত আপনি মাস্ক দেবেন, কষ্ট হচ্ছে গরমে, তারা মাস্ক পরতে পারছেন না, বাচ্চা ছেলে পারছে না। এবং সেই জায়গাটায় দাঁড়িয়ে কিন্তু আমাদের অন্যভাবে তাহলে প্ল্যানটা করা উচিত ছিল। তাহলে কি ইলেকশন কমিশন সে পুরো প্ল্যান প্রোগ্রামিংটা বাড়াবে? কি করবে সেটা আমার ইলেকশন কমিশনের কাছে কোয়েশ্চেন, আমার তোমাদের কাছে কোয়েশ্চেন। থার্ড কোয়েশ্চেন, যে ভিডিও, আমার যেখানে বক্তব্য, ভিডিও অডিও যাই বেরোচ্ছে, যেটা ধরো কেউ দলীয় দল থেকে বের করছে, কেউ অন্যভাবে বের করছে, এইভাবে কিন্তু রাজনীতি হয় না। রাজনীতি কিন্তু কখনো এইভাবে করা যায় না। একেবারে জিশানের কাছে আসবো। প্রিয়দর্শিনী ধন্যবাদ, আমি বুঝে গেছি, আমি আসবো জিশানের কাছে আসবো। জিশান খুব সংক্ষেপে। হ্যাঁ জিনা ম্যাম, আমি খুব সংক্ষেপেই বলবো। ফার্স্ট অফ অল আমি জয়দেব বাবুকে এবং অন্যান্যদের ক্লিয়ার করে দিতে চাই, অ্যাজ আ রিপ্রেজেন্টেটিভ অফ তৃণমূল কংগ্রেস, আমরা না সিআইএসএফ এর বিরুদ্ধে, না ইলেকশন কমিশনের বিরুদ্ধে। আমরা বিরুদ্ধে যে কোনো ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন যদি করে, আমরা সেটার বিরুদ্ধে, আমরা সেই পার্শিয়াল ফাংশনের বিরুদ্ধে। বিকজ এখানে 8 দফার নির্বাচন আপনি যখন দেখবেন, যে শিডিউলে ফেলা হয়েছে, প্রথম 4 দফা যেখানে নির্বাচন করেছে সেখানে লোকসভায় বিজেপি ভালো ফল করেছিল। তো আমরা দেখতে পাচ্ছি কিভাবে কাদেরকে মাইলেজ দেওয়ার জন্য এই শিডিউলটা ফিক্স করা হয়েছে 8 দফার, এবং প্রথম দফা থেকে 4 দফা অব্দি কোথায় নির্বাচন হবে সেটাও বিজেপির মন্ডল কমিশনের অনুযায়ী, তাদের সুবিধা অনুযায়ী সেটা ফিক্স করেছে নির্বাচন কমিশন। সেকেন্ডলি আমরা দেখতে পেরেছি নন্দীগ্রাম ইলেকশন থেকে কিভাবে শুভেন্দুবাবু বারবার বলেছেন পাকিস্তান, মিনি পাকিস্তান, বেগম, এইসবের জন্য ওনাকে তো একবারও ব্যান করে দেওয়া হয়নি। আমার মতে তো ওনার ক্যান্ডিডেটশিপ ওনার
ক্যান্সেল করে দেওয়া উচিত। কিন্তু সেটা ছাড়ুন, ওনার তো ক্যাম্পেনিং ও নির্বাচন কমিশন বন্ধ করেনি শুভেন্দু বাবুর সেই সময়। তো আমরা দেখতে পাচ্ছি যে পার্শিয়াল বিহেভিয়ার যেটা নির্বাচন কমিশন দেখিয়েছে, সেটার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস, সেটার বিরুদ্ধে একজন সিটিজেন হিসেবে আমরা নিন্দা জানাচ্ছি। আমরা ওভারঅল নাই সিআইএসএফ এর বিরুদ্ধে, নাই নির্বাচন কমিশনের বিরুদ্ধে। তারা কনস্টিটিউশনাল বডি আমাদের দেশের, আমরা অবশ্যই সম্মান করি, কিন্তু যদি পার্শিয়াল বিহেভিয়ার কেউ শো করে, তার বিরোধিতা, তার নিন্দা করা আমাদের নৈতিক অধিকার। সেকেন্ডলি, জয়দেব বাবু বলছিলেন নিজের কথায়, একটা পার্সোনাল অ্যাটাক করেছিলেন যে আমি নাকি এখানে চেঁচাচ্ছি বা ঝগড়া করছি ফেমাস হওয়ার জন্য পার্টিতে। আমি জানি না উনি এখানে লেকচার দিচ্ছেন কোনো পার্টি থেকে টিকিট পাওয়ার জন্য কিনা, আমি সেটাও জানি না। যাই হোক না, আমি এটা বলতে চাই না, জি না ম্যাম, আমি বলবো না। বাট আমার রিপ্লাই দেওয়াটা আমি মনে করি, আমি বিলিভ করি সব কোশ্চেনের রিপ্লাই আমি দিতে পছন্দ করি, অবশ্যই সৌজন্য মানি, কিন্তু কেউ যদি আমাকে ছোট করে আমি কিন্তু তার রিপ্লাইটা দিতে পছন্দ করি। ধন্যবাদ জিশান, আশা রাখছি কথা হচ্ছে আবার আগামীকাল, কারণ আগামীকাল নির্বাচন। সুমনাদির কাছে সুমনাদি, খুব সংক্ষেপে। আমি খুব সংক্ষেপে একটা জিশানকে একটা প্রশ্ন করছি। প্রশ্ন করলে তো আর সংক্ষেপ হলো না বিষয়টা, যাই হোক। প্রশ্ন না, তিনি আগে বলেছিলেন যে আমফানের সময় হেলিকপ্টার ঘুরিয়ে কেন্দ্র বাহিনী মানে কেন্দ্রের লোকেরা চলে গেছে। মানে উনাকে একটা প্রশ্ন করতে চাই যে এই সেই যে 1000 কোটি টাকা যে দিয়েছিল কেন্দ্র, যে চাইছে দিদি মানে মাননীয়ার কাছে, এটার জবাবটা উনি তো আজকে পর্যন্ত জবাব দিতে পারেননি। আচ্ছা, একটু শুনে নিই, একটু সুমনাদির কথা একটু শুনে নিই। আমি একটু সুমনাদির কথা শুনি। আপনি জানেন না, জেনে নিন। হ্যাঁ, আমি সুমনাদির কথাটা শুনি। একটু একটা প্রশ্ন করেছি, সরি প্রিয়দর্শিনী, একটু দাঁড়া, আমি একটু জিশানকে একটা কথা জিজ্ঞেস করছি, জাস্ট এইটা জবাবটা চাইছি। তো সেই 1000 কোটি টাকার জবাবটা যখন আমরা চাইছি, যে ওটার হিসেবটা উনি আজ পর্যন্ত দিতে পারেননি, এবং যাদের জন্য দেওয়া হয়েছিল তারাই পায়নি, মানে দলীয় লোকেরা সেটা উপভোগ করলো, সেটাই হয়েছে আর কি। আর কি বলবো বলুন? বেশ, আর আপনারা আছেন, আপনি প্রমাণ করতে পারবেন না। আমি এর অভিযোগটা, আমি এই প্রশ্নের উত্তরটা আমি অবশ্যই আমাকে সময় নেই, আজকে সময় শেষ করতে হবে। আমি জয়দেবদার কথা আমার কাছে খুব পরিষ্কার ছিল, একদম সময় শেষ। আমি জয়দেবদার কাছে আসবো, জয়দেব বাবুর কাছে। অনুগ্রহ করে স্লোগান দেবে না, অনুরোধ করবো। হ্যাঁ, জয়দেব বাবু বলুন। জয়দেব বাবু খুব সংক্ষেপে। এখানে সব দলের অতিথিরা আসে। ব্যক্তিগত আক্রমণের উত্তরটা প্রথম দিয়ে দিই। জিশান বাবু বললেন আমার হয়তো কোনো দলের টিকিট পাওয়ার ইচ্ছা আছে। আমার দুর্ভাগ্য, এই প্যানেলে, এই 24 আওয়ার্স টিভিতে সমস্ত রাজনৈতিক দলকে যেভাবে আমি সমালোচনা করেছি, কোনো দল আমাকে টিকিট দেবে না, আমাকে নির্দল প্রার্থী হতে হবে। তাহলে প্রথম জিশান বাবুর এটা উত্তর, যে কোনো রাজনৈতিক দলের টিকিট আমি পাবো না, কারণ বিজেপি, কংগ্রেস, তৃণমূল, সিপিআইএম কাউকে আমি সমালোচনা করতে ছাড়িনি, তো কেউ আমাকে নেবে না দলে। সমালোচনা শুনতেই হবে। হ্যাঁ হ্যাঁ, না যাই হোক, না আমি টিকিট পাওয়ার জন্য এরকম ফেমাস হতে চাইছি কিনা, প্রথম তার উত্তর হচ্ছে আমি ফেমাস হইনি। জয়দেব বাবু সময় নেই, আমি কারোর কথার মাঝখানে কিন্তু ডিস্টার্ব করি না। যখন কেউ কথা বলে আমি চুপচাপ শুনতে থাকি, আমাকে যতক্ষণ না বলা হয় আমি ততক্ষণ কিচ্ছু শুনি না। আমি একটু বলি, জয়দেবদা রাজনৈতিক বিশ্লেষক, এবং জয়দেবদা কিন্তু বিশ্লেষণের মাধ্যমে পুরোটাই তুলে ধরেন একদম সাধারণ মানুষের কথা, এটা কিন্তু নিঃসন্দেহে। হ্যাঁ জয়দেবদা, খুব সংক্ষেপে, সময় প্রায় শেষ, খুব সংক্ষেপে বলতে হবে। আমার একটাই প্রশ্ন, জনগণকে সচেতন হতে হবে। দিনের শেষে নৌকা বিহার হবে, সেই রং খেলা হবে, এরা মাল্টি স্টোরেডে গিয়ে পশ এরিয়ায় টিউলিপ গ্লাস হাতে পার্টি করবে। জনগণগুলো কোভিডে মরলে কিন্তু রাজনৈতিক নেতাদের কিচ্ছু আসবে না, যাবে না। জনগণ সচেতন হও, মিটিং মিছিলে যাওয়া বন্ধ করো, জনসভায় যাওয়া বন্ধ করো। যদি 200-500 টাকা যে সবাই অভিযোগ করছে তার জন্য যাচ্ছ, অন্তত সেই টাকা দিয়ে 1 টাকা 2 টাকা দিয়ে মাস্ক কিনে ব্যবহার করে নিজেদের প্রাণটা বাঁচাও। এই রাজনৈতিক নেতারা 2 তারিখের পর তোমাদের চিনতে পারবে না। একদমই। ধন্যবাদ জয়দেব বাবু, জয়দেব বাবুকে ধন্যবাদ। আমাদের সঙ্গে প্রত্যেকে যারা আছে তাদের প্রত্যেককে ধন্যবাদ। চট করে একবার শুধু বলে দিই, দিনে আক্রান্ত 2,17,000, গোটা দেশে গতকাল আক্রান্ত 2,739। আবার বলছি 2,739 একদিনে। আজকে আক্রান্ত 2,17,000, মানে 739 থেকে 17,000। গতকাল মৃত্যু 1038, আজকে মৃত্যু 1885। বাংলায় মৃত্যু হয়ে গেছে 26 জনের। করোনা পরিস্থিতি ভয়াবহ হচ্ছে। অনুগ্রহ করে মাস্ক পরুন, অনুগ্রহ করে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আগামীকাল ভোট নির্বিঘ্নে শান্তিতে ভোট দিন। কোনো রকমের অশান্তি হলে
কোনো রকমের অশান্তি হলে কোনো যদি মনে হয় অপ্রীতিকর ঘটনা সংবাদ মাধ্যমকে জানান, আইনের সাহায্য নিন, আইন নিজের হাতে তুলে নেবেন না। রাজনৈতিক সৌজন্য রাজনীতিবিদরা বজায় রাখুন বা না রাখুন, আপনাকে আমাকে রাখতে হবে, এইটুকুই অন্তত বলে শেষ করব। খেয়াল রাখবেন, ভালো থাকবেন, অনুগ্রহ করে মাস্ক পরুন, করোনার দাপট বাড়ছে, স্বাস্থ্যবিধি মেনে চলুন। ধন্যবাদ প্রত্যেককে। শেষ করছি ফেস অফ। আর আরো একবার বলে দিই, প্রত্যেকটা মুহূর্তে আপনাদের সঙ্গে সমস্ত খবর নিয়ে আমরা 24 আওয়ার্স টিভি, সবার পাশে সব সময়। শুভরাত্রি।